আপু আপনি শুরু করতে পারেন। ওকে, সো নতুনদেরকে ওয়েলকাম। আমি নাজিয়া হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করতেছি। মাস্টার্স প্রায় শেষের দিকে, শুধু থিসিসটা বাকি। আর এই তো এর পাশাপাশি এখানে বায়োলজি, তোমাদের সাথে বায়োলজিকে পড়াই। এইটুকুই আমার পরিচয়, আমার দেওয়ার মতন বিশেষ কোনো পরিচয় নেই। তো আজকে যারা নতুন তাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস, আর যারা অলরেডি করে আসছো তারা আমার সম্পর্কে অনেক কিছু জানো, আর জানতে হবে না। তো আমরা ক্লাস শুরু করি আজকে। আমার ক্লাসে হচ্ছে কিছু নিয়মকানুন আছে, সাধারণ নিয়মকানুন। আমি প্রতি ক্লাসে আগের ক্লাসে পড়া ধরি, আর হচ্ছে গিয়ে তোমাদেরকে বলি যে একটু বই খাতা কলম সামনে নিয়ে বসলেও ভালো হয়। কারণ অনেক সময় অনেক কিছু বলি আমি ইম্পর্টেন্ট, যদি তোমাদের মনে হয় যে সেটা নোট করে রাখা উচিত তাহলে করবা, নাইলে নাই। সিম্পলি শুনলেই হবে, বাট তারপরেও খাতা কলম হাতের কাছে থাকলে ভালো, যদি কিছু মনে হয় নোট করতে। এই হচ্ছে আমার ক্লাসের মোটামুটি ভাবে নিয়মকানুন। গত ক্লাসের হোমওয়ার্ক দেখলাম মাত্র 2 জন জমা দিছে, জুই আর দিদার। আজকেই দেখলাম, বাকিদের কাহিনী কি আমাকে একটু বলেন তো। গত আপু ক্লাসে আমি তো ক্লাস জমা দিছি। আমি কি দেখছি ওগুলো? তাহলে তোমার মনে হয় আগে জমা দিছে, তাই না? আজকে এই 2 জনেরটা আমার চোখে আসলো। জি আপু আপু আমি আগেই আগে তো দিছি। আপনি কমেন্ট করছেন। তাহলে ও আচ্ছা আচ্ছা, আমি কমেন্ট করলে তো হইলই। আপু অনেকগুলো দিছি। হোমওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, সুইটিরটাও দেখছি। তো যারা দিছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের হাতের লেখা তো সুন্দর, তোমাদের হাতের লেখা দেখলে আমার মনে হয় জীবনে কি করলাম আমি, খাওয়ার ঠেঙার বকার ঠেঙ হাতের লেখা নিয়ে। আর বাকিরা দেন নাই কেন? অনেকেই দেন নাই, আমি মনে হয়, আচ্ছা বুঝতে পারছি, অনেকে আগে দিছে, আমি সেটা হচ্ছে গিয়ে ভুলে গেছিলাম। মানে দেখছি, বাট এই প্রি ক্লাসে সেটা মাথায় ছিল না। সো বাকিরা দেন নাই কেন শুনি একটু। আপু আমি নতুন। ভেরি গুড, আচ্ছা ঠিক আছে, আপনি নতুন। দিশা সাহা, তোমাকে তো আমি মাশাআল্লাহ প্রতি ক্লাসে দেখছি। হোমওয়ার্ক দিছো আপু তুমি? আপু এই উইকেটটা একটু মিস গেছে আমার। আচ্ছা, তারপরে হচ্ছে আপু গিয়ে কোনো অভ্র। কি বললা জাকিয়া? আপু কোনো শাস্তি ব্যবস্থা করা হয়নি হোমওয়ার্ক না দিলে? হোমওয়ার্ক না দিলে শাস্তির ব্যবস্থা? আমি তো স্বাধীনকে দিয়ে শাস্তির উদ্বোধন করতে চাই, কিন্তু স্বাধীন তো খালি পিছলাই যায়। ও যে শাস্তির প্রস্তাব করেছে সেই শাস্তি তো হচ্ছে গিয়ে আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু ও যেমন পিছলাই পিছলাই যায়, আমি তো শাস্তিটা দিতে পারতেছি না। ওকে যেদিন দিতে পারবো সেদিন থেকে শাস্তি চালু হবে। লাইভ ভিডিওতে কানে ধরে উঠবস করা। যারা নতুন তাদের জন্য বলে দিলাম শাস্তিটা কি। ওকে, আজকে অনেক নতুন দেখতে পাইছি। আচ্ছা ঠিক আছে, আজকে একটু পড়া ধরি। যাদের নাম আমার মনে আছে যে আগের ক্লাসে আসছো, তাদের নামটা একটু ধরে ধরে পড়াটা ধরি। সো জাকিয়াকে দিয়ে শুরু করি। জাকিয়া তুমি আপু বলো তো, জীবদেহে কার্বোহাইড্রেটের কাজ কি কি? 3টা কাজ বলো। আপু এক হচ্ছে জীবদেহের শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করা এবং জারিত হয়ে শক্তি উৎপন্ন করা। 2 হচ্ছে উদ্ভিদের সূচি উপাদান হিসেবে কাজ করা। সেলুলোজ, হেভি সেলুলোজ, পেকটিন, তারপরে কাইটিন, এগুলোর এই ধরনের কার্বোহাইড্রেট হচ্ছে গিয়ে কোষ প্রাচীরের প্রধান উপাদান। তারপর আমাদের মৌলিক ওকে, চাহিদা খাদ্য আশ্রয়ের বিভিন্ন উপাদান হিসেবে কাজ করা। আচ্ছা ভেরি গুড। তারপরে আহনাফ, তুমি কি ছিলা ভাইয়া লাস্ট ক্লাসে? আহনাফ, না আপু আমি নতুন। বাহ, তোমার নামটা আমার কাজিনের নামের মতন। ওর নামটা আমি রাখছিলাম ওর জন্মের পরে, আহনাফ আবিদ। না, ওটা আদিব, আহনাফ আদিব, আর তোমারটা হচ্ছে আহনাফ আবিদ। ওকে, তারপরে হচ্ছে অভ্র। তুমি একটু বলো তো, এই যে কার্বোহাইড্রেটের যে 3টা কাজও বললো, তার বাইরের আরো 2টা কাজ। প্রাণী দেহের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে ব্যবহার করা হয়, মানে ব্যবহৃত হয়। আর উদ্ভিদ দেহে সঞ্চয় পদার্থ হিসেবে বিরাজ করে। তারপরে কেলভিন চক্র, ক্রেবস চক্রের মতো গুরুত্বপূর্ণ চক্রের সাথেও কার্বোহাইড্রেট মানে অনেকভাবে যুক্ত আর কি। মানে হুম হুম, হয়েছে, ভেরি গুড। তারপরে ও আইমান ভাইও দেখি ক্লাস করতে চলে আসছে। আইমান ভাই পড়া দিবেন নাকি? উনি দেখি একেবারে নিশ্চুপ হয়ে বসে আছে। আচ্ছা, তারপরে আর কাকে ধরা যায় দেখি তো, একটু পরিচিত নাম কে আছে? ও আইমান ভাই বাহিরে আছে। আচ্ছা ঠিক আছে, মাইশা আহমেদ, তুমি কি লাস্ট ক্লাসে ছিল আপু? মনে হয় শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, তুমি কি লাস্ট ক্লাসে ছিল আপু? না আপু লাস্ট ক্লাসটা করি নাই। ও আচ্ছা ঠিক আছে, পড়া দিতে পারবা?
না আপু। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আর একজনকে পড়া ধরবো, দেখি এবার কাকে পড়া ধরা যায়। ফাহিমা বিএস, তুমি ছিলা, তোমার নামটা পরিচিত লাগতেছে, তুমি কি ছিলা লাপু লাস্ট ক্লাসে? না আপু, ছিলাম না। তুমি ছিল না? সহজ একটা প্রশ্ন ধরবো, কে ছিল একটু হাত তুলো তো দেখি পড়া দিতে ইচ্ছুক। আপু আচ্ছা বলেন। মাসুম বিল্লাহ ভাইয়া হাত, আচ্ছা হাত তুলেছে মাসুম বিল্লাহ ভাইয়া। শুনতেছ আপু ভাইয়া তুমি? জি আপু। ওকে, তুমি বলো কার্বোহাইড্রেটের কয়েকটা বৈশিষ্ট্য, জীবদেহে কাজ না, কার্বোহাইড্রেটের গঠনগত কিছু বৈশিষ্ট্য। কার্বোহাইড্রেটের গঠনগত বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে এটা গ্লাইকোসাইড বন্ধন এবং পেপটাইড বন্ধন দিয়ে গঠিত হয়। আহ, এর মধ্যে আহ, আলফা এবং বিটা কার্বনের একটা কনসেপ্ট আছে। আপু এখন ঠিক ভালোভাবে মনে পড়তেছে না। আচ্ছা ঠিক আছে, এই উত্তরটা কে দিতে পারবা? এটা কিন্তু তোমাদের বই এরকম পয়েন্ট আকারে নাই, ভিতরেই লেখা আছে কার্বোহাইড্রেটের গঠনগত বৈশিষ্ট্য। হাত তুলেন তো একটু দেখি কে পারবেন। সিম্পলি এটা কি কি দিয়ে গঠিত? আচ্ছা জাকিয়া হাত তুলছে, বলো আপু। আপু এটা হচ্ছে অ্যালডিহাইড অথবা কিটোনের সাথে হাইড্রক্সিল গ্রুপ যুক্ত থাকে এটাতে, অথবা এগুলো বিশ্লেষিত হয়ে কতগুলো হাইড্রক্সিল গ্রুপ যুক্ত অ্যালডিহাইড অথবা কিটোন উৎপন্ন করে কার্বোহাইড্রেট। ওকে ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, হয়েছে। এরকম যদি কিছু আসে তাহলে হচ্ছে কি এরকম কিছু গঠন বর্ণনা রেখে তারপরে সুন্দর মতন একটা চিত্র এঁকে দিবে, মানে চিত্র তো না, ওই যে স্ট্রাকচারটা যেটা সেটা। আচ্ছা লাস্ট ক্লাসের মানে গত ক্লাস পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করো, আমি উত্তর দিয়ে তারপরে ক্লাস শুরু করতেছি আজকে। প্রশ্ন আপু মনে হচ্ছে নাই। কি বললো জাকিয়া? আচ্ছা আপু, আমি একটু পড়লে আমাদের এখানে আজান দিতে অনেক আওয়াজ হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সৌরভ, আচ্ছা সৌরভ লেফট করছে, আচ্ছা ভালো কথা। আইমান ভাই আবার কি লিখছে? ও আইমান ভাই তোমাদের জন্য একটা মেসেজ দিছে, যে দেখো আমি স্ক্রিন শেয়ার করে মেসেজটা দেখাই দিছি, সবাই পড়ে নাও। তোমরা যারা রেগুলার ক্লাস করো, এখন থেকে রেগুলার ক্লাস করবা, এই গ্রুপে জয়েন হও। একটা গ্রুপের লিংক দিয়ে দিছে, সবাই দলে দলে গ্রুপে যোগদান করো। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে সবার কাছে? হ্যাঁ আপু। সো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা পড়ছিলাম যে কার্বোহাইড্রেট কি, কেমনে গঠিত হয়, এর কাজ কি জীবনের, সব এইসব কিছু নিয়ে। আজকে থেকে আমাদের শুরু হবে কার্বোহাইড্রেটের শ্রেণী বিন্যাস, মানে কয় ধরনের কার্বোহাইড্রেট আছে। ও তো দুই ধরনের ভাগ করা যায়। একটা হচ্ছে কি টেস্ট কিরকম, এর কোনো টেস্ট পাওয়া যায় কি পায় না। আরেক ধরনের হচ্ছে এটা মলিকুলার স্ট্রাকচার, অর্থাৎ এতে কয়টা কার্বন আছে, একটা আছে, দুইটা আছে, 100টা আছে, 500টা আছে, কিংবা কয়টা চেইন আছে। অর্থাৎ স্ট্রাকচার এবং টেস্ট এই দুইটার বেসিসে এদেরকে ভাগ করা হয়। টেস্টের উপর যদি আমরা ভাগ করতে যাই তাহলে একটা আছে মিষ্টি আর একটা আছে মিষ্টি ছাড়া। যেটাকে ইংলিশে সুগার আর নন সুগারই লেখছে, বাংলাতেও সুগার নন সুগার লেখছে। অর্থাৎ যেই কার্বোহাইড্রেটগুলোর টেস্ট হচ্ছে মিষ্টি, অর্থাৎ চিনি বা চিনি জাতীয়, চিনিও কার্বোহাইড্রেট, চিনির মতন মিষ্টি, সেগুলোকে আমরা বলতেছি সুগার কার্বোহাইড্রেট। আর হচ্ছে গিয়ে নন সুগার কার্বোহাইড্রেট হচ্ছে যেগুলো মিষ্টি না, অর্থাৎ সিম্পলি আমরা ভাত খাই, ভাত তো আর মিষ্টি না। আটা খাই, আটা তো খাই না সরাসরি, আটা রুটি খাই, সেটাও মিষ্টি না। যে কার্বোহাইড্রেট গুলো মিষ্টি না সেগুলোকে আমরা বলতেছি নন সুগার। আচ্ছা এখানে কি আর কোনো ক্যারেক্টার লিখছে? আচ্ছা আরো কয়েকটা ক্যারেক্টার লিখছে তোমাদের বইয়ে, যেগুলো মিষ্টি, যে সাপোজ আমরা যদি চিনি দিয়ে কল্পনা করি, এগুলো পানিতে দ্রবীভূত হয়। কারণ চিনি দেখো আমরা পানিতে দ্রবীভূত হয়, যেগুলো মিষ্টি না সেগুলো হচ্ছে কি পানিতে দ্রবীভূত হয় না। কি ক্যারেক্টার গুলো এখানে আচ্ছা লিখিনি, দ্রবীভূত হয় না। আর যদি স্ট্রাকচারের দিকে যাই, চিনির মতো যেটা অর্থাৎ সুগার, সেটা হয় দানাদার। আর নন সুগার যেটা আটার মতন, আটা তো গুঁড়া গুঁড়া, সো এটা গুঁড়া গুঁড়া হয়, মানে মিহি হয়, অর্থাৎ অদানাদার হয়। এই হচ্ছে মোটামুটি ভাবে সুগার আর নন সুগারের পার্থক্য। যদি কখনো 2 নম্বরের জন্য পার্থক্য আসে, এই তিনটাই লিখে দেবে, যে দেখতে কেমন, পানিতে গুলে কি গুলে না, আর হচ্ছে গিয়ে এদের টেস্টটা কি। তারপর আসতেছে স্ট্রাকচারের উপরে যে গঠনটা, সেটা হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেট আমরা আগে পড়ছিলাম, যেটা হচ্ছে কি একটা চেইন, বড় একটা মলিকিউল। তো
সেই মলিকিউলটা আসলে কয়টা মলিকিউল গঠিত, মানে কয়টা অণু আছে সেটার উপর ভিত্তি করে কয়েক ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মনোস্যাকারাইড, যেখানে এখানে দেখো ছবিগুলো আমি দিয়ে দিছি। মনোস্যাকারাইড অর্থাৎ শুধুমাত্র একটা কার্বোহাইড্রেট অণু থাকে। আরেকটা হচ্ছে কি ডাইস্যাকারাইড, যেখানে দুইটা কার্বোহাইড্রেট অণু যুক্ত থাকে। আরেকটা হচ্ছে পলিস্যাকারাইড, যেখানে লাখ লাখ কোটি কোটি অণু যুক্ত থাকে। আরেকটা হচ্ছে অলিগোস্যাকারাইড, যেখানে হচ্ছে গিয়ে 3 বা 4টা, অর্থাৎ 2 এর বেশি কিন্তু অনেকগুলা না, মানে অগণিত না। অগণিত হলে সেটাকে আমরা পলি বলতেছি, আর অগণিত থেকে যদি গণা যায় সেটাকে আমরা অলিগোস্যাকারাইড বলতেছি। অলিগোস্যাকারাইড কাছে তোমাদের বইয়ে, দাঁড়াও আমি একটু দেখে নিই। হ্যাঁ, অলিগোস্যাকারাইড আছে। আচ্ছা, সো এই হচ্ছে গিয়ে মোটামুটি ভাবে কার্বোহাইড্রেটের একদম বেসিক যে ক্লাসিফিকেশন, সুগার, নন সুগার, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, অলিগোস্যাকারাইড। এতটুকু ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি জি আপু। আপু। ওকে, এবারে আমরা যদি মনোস্যাকারাইডে আসি, মনোস্যাকারাইডটা হচ্ছে গিয়ে, আচ্ছা, মনোস্যাকারাইড এটা সিম্পল ভাবে এটা হচ্ছে কি একক অণু, অর্থাৎ একক অণু বলতে একটা মানে একটা মলিকিউল না, অনেকগুলো মলিকিউল মিলেই বাট একক একটা স্ট্রাকচার, অর্থাৎ ইউনিট যদি আমরা বলি ইউনিট স্ট্রাকচার, অনেকগুলো মনোস্যাকারাইড মিলে ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড গঠিত হয়। সো মনোস্যাকারাইডটা হচ্ছে একটা ইউনিট স্ট্রাকচার, অর্থাৎ একক অণু। আর এটা 2 ধরনের, মানে তোমরা যখন রাসায়নিক গঠন করবে তখন দেখবা যে 2 ধরনের গঠন, একটা হচ্ছে 2D গঠন, একটা হচ্ছে 3D গঠন। এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দিছি। এটা হচ্ছে গিয়ে তোমার ফ্রুক্টোজের এক্সাম্পল, এটা ফ্রুক্টোজ আর এটা কি, এটা মনে হয় গ্লুকোজ। এদের কমন স্ট্রাকচার হচ্ছে CnH2nOn, এবং এই স্ট্রাকচারটা এর আগের ক্লাসে বলছিলাম শুধুমাত্র মনোস্যাকারাইডের ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ যখনই ডাইস্যাকারাইড হয়ে যাবে তখনই এখানে দেখো সিম্পলি এখানে একটা বন্ড গঠন হয়েছে, অনেক কয়েকটা অণু চলে গিয়ে আগে দেখে আসছিলাম একটু। আচ্ছা হ্যাঁ, এখানে দেখাইছিলাম যে এখান থেকে এক অণু পানি চলে গিয়ে এদের একটা অক্সিজেন দুইজনের মধ্যে শেয়ার হয়ে একটা বন্ড গঠন হয়েছে, এবং অর্থাৎ পানিও একটা অক্সিজেনও কমছে, 2টা হাইড্রোজেনও কমছে। যে কারণে মনোস্যাকারাইড বাদে বাকি কারোর ক্ষেত্রেই এই সূত্রটা খাটে না, শুধুমাত্র মনোস্যাকারাইডের ক্ষেত্রেই খাটে। হচ্ছে গিয়ে মনোস্যাকারাইডের একেবারে সাধারণ যে ধারণা। তারপর আমি তোমাদের এখানে বই পেজটাই তুলে দিচ্ছি, কারণ হচ্ছে এত কিছু লিখতে আমার কষ্ট লাগতেছিল, তো আমার কাছে মনে হলো যে বই থেকে সরাসরি বোঝানোটাই ভালো। এখানে যেটা লেখছে যে প্রথমে হচ্ছে কি মনোস্যাকারাইডের একটা সংজ্ঞা দিছে। মনোস্যাকারাইড আমরা কাকে বলতেছি? সিম্পলি আমরা যদি 9-10 আমরা পড়ে আসছি যে খাবার হজম হয়, খাবার হজম হয়ে সরল আকারে শরীরে সেটা আমার কাজে লাগে। এই যে সরল আকার যেটাকে বলতেছি, এর সরল আকার হচ্ছে সেটাই যেটাকে আমি আর ভাঙতে পারি না। অর্থাৎ এখানে যদি আমরা মনোস্যাকারাইডের সংজ্ঞা দিতে যাই, কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে, হাইড্রোলাইসিস মানে হচ্ছে গিয়ে পানি যোগ করে করে এটার বিক্রিয়া ঘটাইলে যতক্ষণ পর্যন্ত বিক্রিয়া ঘটতে থাকবে, অর্থাৎ এটা ভাঙতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি একে মনোস্যাকারাইড বলতে পারি না। যখনই এটা লাস্ট স্টেজে চলবে, আর ভাঙা সম্ভব না, তখনই সেটাকে আমরা মনোস্যাকারাইড বলতেছি। অর্থাৎ আর কোনো সরল কার্বোহাইড্রেট পাওয়া যায় না, যেই পর্যন্ত ভাঙার পরে আর কিছু পাওয়া যায় না, ওইটাই লাস্ট ইউনিট, সেটাকেই আমরা মনোস্যাকারাইড বলতেছি। মনোস্যাকারাইড অন্য জটিল কার্বোহাইড্রেট তৈরির গাঠনিক ইউনিট হিসেবে কাজ করে, যেটা আমি বললাম। আচ্ছা, কেউ মনে হয় হাতটা তুলছে, আওয়াজ আমার এখানে নোটিফিকেশন আওয়াজ আসতেছে। আমার সামনে যখন স্ক্রিন খোলা, কে হাত তুলতেছো, কে কি করতেছো আমি দেখতে পাইতেছি না। সো কারোর যদি কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে মুখে বললো। ওকে, সো সাধারণ সংকেত, আচ্ছা আচ্ছা ঠিক আছে। সাধারণ সংকেতটাও এখানে দেওয়া আছে, CnH2nOn, যেটা একটু আগে বলেছিলাম, যেটা শুধুমাত্র মনোস্যাকারাইডের ক্ষেত্রেই খাটে। তারপরে আসছে গঠনের কিছু কথা লেখা, যেটা আমরা অলরেডি, মানে অর্থাৎ কার্বোহাইড্রেট নিয়ে যা পড়ে আসছি সেগুলো সবই মনোস্যাকারাইডের মধ্যেই চলে আসতেছে, যেখানে একটি মুক্ত অ্যালডিহাইড অথবা কিটোন গ্রুপ থাকে, একাধিক হাইড্রোক্সিল গ্রুপ থাকে, যেটা আমরা স্ট্রাকচার থেকে দেখে আসতেছি। মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা 3 থেকে 10 থাকতে পারে, কার্বনের সংখ্যা অনুযায়ী মনোস্যাকারাইডকে নাম ভাগ করা হয়। এটাও আমরা জৈব যৌগে পড়ে আসছি, 9-10 তোমরা পড়ে আসছো কার্বনের নাম অনুযায়ী কিভাবে ভাগ করে। 3টা থাকলে ট্রাই, 4টা থাকলে টেট্রা, 5টা থাকলে পেন্টা, এরকম। সো নাম অনুযায়ী 3টা থাকলে সেটাকে আমরা বলতেছি ট্রায়োজ, 4টা থাকলে বলতেছি টেট্রোজ, 5টা থাকলে বলতেছি পেন্টোজ, 6টা থাকলে হেক্সোজ, 7টা থাকলে হেপ্টোজ। এরকম কার্বন কয়টা আছে সেটার উপরে এদেরকে ভাগ করা হয়। এই ভাগাভাগিতেই আসলে শেষ না, তারপর আরো অনেক কাহিনী আছে। কাইরাল কার্বন পড়ে আসছিলাম আমরা। কাইরাল কার্বন কি এই ক্লাসে পড়ছি না? হ্যাঁ, আগের ক্লাসে তো পড়ছিলাম যে আলোক সক্রিয়তার কারণে এরা ডি এবং এল দুইটা এদের
রোটেশন দেখা যায়। সো এদের মধ্যেও সেরকম ডি এবং এল দুইটা রূপ দেখা যাবে, ডি এর মধ্যেও আলফা বিটা রূপ দেখা যায়, এল এর মধ্যেও আলফা বিটা রূপ দেখা যায়, সেগুলো সবই আমরা সামনে দেখব। অর্থাৎ এদের হ্যালো স্ট্রাকচার। হ্যালো হ্যালো, কেউ কি কিছু বললা? আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে এটা এদের নরমালি নামকরণটা হয় হচ্ছে গিয়ে কয় সংখ্যা কার্বন আছে সেটার উপরে, এবং এদের স্ট্রাকচারও অনেকভাবে চেঞ্জ হয়। একজনই 4-5টা করে রূপ থাকে, সেগুলো আমরা সামনে দেখব। আচ্ছা, এরপরে হচ্ছে আপু গিয়ে কাইরাল কার্বনটা কি আপু? আপু কাইরাল কার্বনটাকে আরেকবার বলবেন, শুধু সংজ্ঞাটা বললেই হবে। কাইরাল কার্বন? জি আপু। আচ্ছা, দাঁড়াও। আচ্ছা, কাইরাল কার্বন হচ্ছে গিয়ে সিম্পলি অনেক রকমের কার্বোহাইড্রেট অণুই দেখা যাবে, যেখানে এক কার্বনের চারপাশে যেই চারজন থাকে তারা প্রত্যেকেই 4টা আলাদা আলাদা বস্তু। অর্থাৎ মাঝখানে একটা কার্বন এবং কার্বনের 4 হাত দিয়ে 4টা আলাদা আলাদা গ্রুপ বসে আছে। এরকম ক্ষেত্রে এই কার্বনগুলোর একটা বিশেষ ক্যারেক্টার চলে আসে, যে এদের উপর যদি আলো ফালাই তাহলে এরা সিম্পলি অক্ষ বরাবর ঘুরে যাবে। দরজা যেরকম ঘুরে, যে একটা নব থাকে, জয়েন্ট থাকে, সে জয়েন্ট বরাবর এটা এই পাশ ওই পাশ ঘুরতে পারে। এটাও এই কার্বনটাকে স্থির রেখে এরা সিম্পলি 180 ডিগ্রি ঘুরে যেতে পারে। এই যেখানে যেরকম এই স্ট্রাকচারটাকে ঠিক রেখে এই বাকি জিনিসটা ঘুরে গেছে, ও এইচটা এখানে চলে আসছে, এইচটা ওখানে চলে আসছে। এই যে কাহিনীটা যাদের মধ্যে হয় তাদেরকে আমরা বলি আলোক সক্রিয় যৌগ। আর এই আলোক সক্রিয় যৌগগুলোর যে মাঝখানের কার্বন গুলায়, শুরুর কার্বন বা শেষের কার্বন না, মাঝখানের যে কার্বন যাকে কেন্দ্র করে বাকিরা ঘুরতেছে, সেই কার্বনটাকে আমরা বলতেছি কাইরাল কার্বন। বোঝা গেছে আপু? জি আপু, বুঝতে পেরেছি। ওকে, সো এই কার্বোহাইড্রেটে এই কাইরাল কার্বন প্রচুর দেখা যায়, এবং এদের কারণে এরকম মেলা নাটক সিনেমা হয়, সামনে দেখবো আমরা। একটা কার্বনেরই 4টা করে চেহারা আছে, সেটা আমরা সামনে দেখবো। এরপরে আরেকটা যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেট, এই অ্যালডিহাইড বা কিটোনযুক্ত কার্বোহাইড্রেট গুলোকে রিডিউসিং সুগার বলতেছি। কেন রিডিউসিং সুগার বলতেছি? তার কারণ হচ্ছে মনোস্যাকারাইড গুলোতে এই গ্রুপগুলো মুক্তভাবে থাকে মানে হচ্ছে, এখানে যদি আমরা দেখি, এই যে এইটা হচ্ছে গিয়ে আমার কিটোন গ্রুপ, এই ওর সাথে কিন্তু আর কেউ যুক্ত নাই, ওটা সম্পূর্ণই মুক্তভাবে আছে। আমি চাইলেই বাইরে থেকে কিছু একটাকে অ্যাটাক করে এটাকে ভেঙে দিতে পারি। এই যে ক্যারেক্টারটা, যে এটা খুবই মুক্তভাবে আছে, এর হাত পা কারোর সাথে বাঁধা না, এবং চাইলেই বাইরে থেকে কেউ যদি অ্যাটাক করে এখানে ভেঙে দিতে পারে, এই বৈশিষ্ট্যটাকে বলা হয়, বৈশিষ্ট্যের কারণে বলা হচ্ছে যে মুক্তভাবে থাকতেছে এরা। এই মুক্তভাবে থাকার কারণে এদেরকে খুব সহজেই আমি বের করে ফেলতে পারি, বা এরা বিচারক হিসেবে কাজ করে। তো এই কারণে আমরা এদেরকে বলতেছি যে রিডিউসিং সুগার, মানে কমে যাইতেছে, মানে রিডিউসিং নাম্বারটা আসছে ওদের এই নামটা আসছে ওদের এই ধর্মটা থেকে, যে এরা একটা সংখ্যা কমে যাইতেছে আর কি। যখন আমি এদেরকে বিক্রিয়া করতেছি, এদের ভিতর থেকে অক্সিজেন বাইর হইতেছি, কিংবা একটা কিটোন থাকলে অক্সিজেন বাইর হইতেছে, অ্যালডিহাইড থাকলে ওএইচ বাইর হইতেছে। এই যে ওদের এই স্বভাবটা, যে এরা একেবারে মুক্তভাবে বিচরণ করতেছে, এবং যখনই আমি এদের উপর আঘাত আনতেছি ওই জায়গাটাতেই ভাঙতেছে এবং কমে যাচ্ছে কিছু একটা সংখ্যা, সে কারণে এদেরকে আমি বলতেছি রিডিউসিং সুগার। তারপর এটা হচ্ছে কি পুরোপুরি ল্যাবের একটা কাহিনী লেখছে। বেনেডিক্ট দ্রবণে এদের সাথে বিক্রিয়া করে কিউপ্রাস অক্সাইড হয়, যার লাল বর্ণের অধক্ষেপ হিসেবে জমা হয়। রিডিউস সুগার পরীক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হয়। এটা সিম্পলি কিছুই না, এটা হচ্ছে একটা ল্যাবের এক্সাম। ল্যাবে হচ্ছে গিয়ে অনেক রকমের কার্বোহাইড্রেট দেওয়া থাকে, চেহারা দেখে তো বোঝা যায় না। ওই চিনি কি তোমার গ্লুকোজের চিনি না ফ্রুক্টোজের চিনি, বোঝার উপায় নেই। তারপরে আবার চিনিটাকেই পাউডার করে দিয়ে দিছে, সাথে আটাও দিয়ে দিছে, সেখানে বোঝার উপায় নেই যে কোনটা চিনি আর কোনটা আটা, দুইটাই তো পাউডার হয়ে আছে। তখন হচ্ছে গিয়ে একটা বিক্রিয়া করাইতে হয়, একটা কেমিক্যাল অ্যাড করতে হয় ওদের সাথে, যে কেমিক্যালটার কারণে একটা কালার আসে, লাল রঙের কিউপ্রাস অক্সাইড এখানে লেখা আছে। এই কালারটা থেকে আসলে বোঝা যায় কালারটা যারা আসতেছে সেই হচ্ছে গিয়ে রিডিউসিং সুগার, আর যার কালারটা আসতেছে না সে নন রিডিউসিং, মানে সেখানে বিক্রিয়াটা হইতেছে না কি, সে পলিস্যাকারাইড মনোস্যাকারাইড না। এই হচ্ছে মোটামুটি ভাবে মনোস্যাকারাইডে তোমাদের ভূমিকার কথাবার্তাটা। এতটুকু ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি আপু। জি আপু। জি আপু। এখানে কোনো প্রশ্ন আছে কারোর? জি আপু। আপু, অপটিক্যাল আইসোমারের ডি সিরিজভুক্ত বলতে কি বোঝানো হচ্ছে? আচ্ছা, জীবদেহের অধিকাংশ মনোস্যাকারাইড অপটিক্যাল আইসোমারের ডি সিরিজভুক্ত। এই যে এখানে দেখো,
এখানে লেখা আছে ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড। এটাকে যদি আমরা আয়না ধরে লেখাই আছে আয়না, এটা হচ্ছে জাস্ট অবস্থা। ডি হচ্ছে গিয়ে ডেক্সট্রোরোটারি, অর্থাৎ এটা মনে হয় ঘড়ির কাঁটার উল্টা দিকের অবস্থানটা, আর এল হচ্ছে গিয়ে লেবরেটরি, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে যে অবস্থাটা। সিম্পলি এই স্ট্রাকচারে থাকে। দুই রকমের স্ট্রাকচারে থাকতে পারে। গাছের ক্ষেত্রে সাধারণত এখানে দেখো তোমাদের লাইনটা হচ্ছে জীবদেহের অধিকাংশ মনোস্যাকারাইড অপটিক্যাল আইসোমারের ডি সিরিজভুক্ত। অর্থাৎ নর্মালি আমরা আমাদের শরীরে বা গাছের শরীরে এদেরকে যখন পাই তখন এই আকারে পাই। এদেরকে যখন আমি আলাদা করে ল্যাবে আনি, ল্যাবে এনে এদের উপর আলো ফালাই, তখন হচ্ছে গিয়ে ওরা ঘুরে গিয়ে এই চেহারাটা হয়। নর্মালি ডেক্সট্রোলেটেটরি অর্থাৎ এই যে অ্যারেঞ্জমেন্টটা বা এই অবস্থানটাতেই আমরা এনিম্যাল বডিতে বা প্ল্যান্ট বডিতে পাই। যখন এদেরকে আলাদা করা হয় তখন হচ্ছে গিয়ে এরা আলোক সক্রিয়তা হয়ে উল্টায় যায় আর কি। নর্মাল আমার শরীরের ভিতর এখন যে এই কার্বোহাইড্রেটটা আছে বা ল্যাকটিক অ্যাসিডটা আছে, সে কিন্তু ঘুরতেছে না, সে চুপচাপ বসে আছে, এই চেহারায় বসে আছে। এবং ম্যাক্সিমামই যেহেতু এই কি জানি বলে এটা, ডেক্সট্রোরোটেটরি, আচ্ছা জটিলাম, ডেক্সট্রোরোটেটরি ফরম্যাটে আছে, সে কারণে আর কি এটা বলতেছে। জীবদেহে যারা থাকে ম্যাক্সিমামই ডেক্সট্রোরোটেটরি ফর্মে থাকে, এল ফর্মে থাকে না। বোঝা গেছে ভাইয়া? জি আপু। ওকে, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই বলো। আচ্ছা আপু, এই কার্বোহাইড্রেট গুলি কি জীবদেহে সবগুলি কি মনোস্যাকারাইড হিসেবে থাকে, মানে বেশিরভাগ কি মনোস্যাকারাইড হিসেবে থাকে নাকি অন্যান্য গুলির পরিমাণও বেশি? আচ্ছা, জীবদেহের সঞ্চিত উপাদান হিসেবে মনোস্যাকারাইডটাই থাকে, গ্লাইকোজেন আর হচ্ছে গিয়ে তোমার স্টার্চ না। মনোস্যাকারাইড হচ্ছে মানবদেহে যে গ্লাইকোজেন থাকে সেটাই হচ্ছে মনোস্যাকারাইড। গাছের ক্ষেত্রে কিন্তু আবার সঞ্চিত খাবার স্টার্চ না, স্টার্চিত, সেটা কিন্তু আবার পলিস্যাকারাইড। সেটা ডিপেন্ড করে। আর জীবদেহে সঞ্চিত উপাদান নর্মাল যদি বলি, আমি যে খাইতেছি খাওয়ার মধ্যে মনোস্যাকারাইড নাই, সরাসরি যদি আমি গ্লুকোজ খাই তাইলেই একমাত্র সরাসরি মনোস্যাকারাইড আমি খাইতেছি। আদারওয়াইজ আমার খাবারের মাধ্যমে যে কার্বোহাইড্রেটটা যাইতেছে আমার বডিতে সেটা পুরোটাই পলিস্যাকারাইড বা অলিগোস্যাকারাইড। মনোস্যাকারাইড সেখানে খুবই কম থাকে। এগুলো পরে হজম হয়, হজম হয়ে বিশ্লেষণ হয়ে হাইড্রোলাইসিস হয়ে তারপরে হচ্ছে গিয়ে পলিস্যাকারাইড থেকে সরল ফর্মে মনোস্যাকারাইড হয়ে আমাদের শরীরে শোষিত হয়। আমরা যে খাবারটা খাই সরাসরি আমাদের কাজে লাগে না, খাবারটা আগে পাকস্থলীতে যায়, হজম হয়, তারপরে এই নিউট্রিয়েন্ট উপাদানগুলো পুরোপুরি সরল ফর্মে চলে আসে, তারপরে সেটা আমার বডিতে শোষিত হয়, যেটাকে বলা হয় বাষ্পীকরণ যেটাকে আমরা বলি, তখন আমাদের বডিতে এটা কাজে লাগে। সো আমরা খাইতেছি পলিস্যাকারাইড ফর্মেই, সেটা আমার পেটের ভিতরে গিয়ে মনোস্যাকারাইড হয়ে তারপরে সেটা আমার বডিতে কাজে লাগতেছে। আর সঞ্চিত খাবার হিসেবে থাকতেছে মানুষের ক্ষেত্রে মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড না, সরি পলিস্যাকারাইড, গ্লাইকোজেন ও মনোস্যাকারাইড না, গ্লাইকোজেন রূপে থাকতেছে। গ্লাইকোজেনকে বাংলা মনে হয় গ্লুকোজ, ফ্রুক্টোজ আর সুক্রোজ পাওয়া যাবে। আর গাছের দেহে হচ্ছে গিয়ে স্টার্চ হিসেবে থাকতেছে, ওইটাও পলিস্যাকারাইড। অর্থাৎ মনোস্যাকারাইড ফর্মে সঞ্চিত থাকতেছে না। মনোস্যাকারাইড ফর্মে এটা হচ্ছে কি আমার শরীরে সরাসরি কাজে লাগতেছে। অর্থাৎ অনেক সময় দেখবা যে প্লেয়াররা সরাসরি টায়ার্ড হয়ে গেলে বা রেস্টের সময় কলা খায় কিংবা গ্লুকোজ পানি খায়, বা আমরা টায়ার্ড হয়ে গেলে ডাক্তাররা বলে যে গ্লুকোজ খায়ও। এই গ্লুকোজ গুলো সরাসরি আমার শরীরে কাজে লেগে যাইতেছে, এটা কিন্তু আমার বডিতে সঞ্চিত থাকতেছে না, সঞ্চিত থাকতেছে পলিস্যাকারাইড রূপে, খাইতেছিও পলিস্যাকারাইড রূপে। একমাত্র যেটা আমি কাজে লাগাইতেছি, অর্থাৎ আমি হাঁটতেছি, এই হাঁটার যে শক্তিটা আসতেছে, আমি যে কথা বলতেছি এই যে শক্তিটা আসতেছে, এই শক্তিটা আসতেছে মনোস্যাকারাইড থেকে। বুঝাতে পারছি কি? জি আপু, থ্যাংক ইউ, বুঝছি। ওকে, আর কোনো প্রশ্ন? আচ্ছা, হ্যালো, রিডিউসিং সুগার কি? আচ্ছা, রিডিউসিং সুগার যেটা বললাম মনোস্যাকারাইডের ক্ষেত্রে, এখানে যদি আমরা দেখি মনোস্যাকারাইডের ক্ষেত্রে আইদার সেটা কিটোন গ্রুপের মনোস্যাকারাইড হবে যেখানে একটা কিটোন গ্রুপ থাকবে, অথবা সেটা অ্যালডিহাইড গ্রুপের মনোস্যাকারাইড হবে যেখানে একটা অ্যালডিহাইড গ্রুপ থাকবে। এটা থাকুক বা এটাই থাকুক, যেটাই থাকুক, এই গ্রুপটা হচ্ছে মুক্ত অবস্থায় আছে, অর্থাৎ এদের সাথে কেউ কিন্তু লেজ হিসেবে লেগে নাই। সিম্পলি যদি আমরা দেখি অক্সিজেনটা মুক্ত অবস্থায় আছে, এখানে ওএইচটা মুক্ত অবস্থায় আছে, কার্বন কিন্তু মুক্ত অবস্থায় নাই, কার্বনের 4টা হাতই কিন্তু আবদ্ধ, এখানেও কার্বনের 4টা হাতই আবদ্ধ, কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেন এরা মুক্ত অবস্থায় আছে, এদের এক পাশেই শুধু আটকানো, আরেক পাশে কেউ নাই। এই চেহারাটাকে আমরা বলতেছি মুক্ত অবস্থায়। এবং আমি যখন এদের সাথে কারোর বিক্রিয়া ঘটাবো, যে কারোর বিক্রিয়াই হোক, অ্যাটাকটা করবে এখানে, আর কোথাও অ্যাটাক করবে না, এখানে অ্যাটাক করবে না, এখানেও অ্যাটাক করবে না, এখানেও অ্যাটাক করবে না, সিম্পলি এই যে গ্রুপটা যৌগমূলকটা এখানে এসে অ্যাটাক করবে, এই আর অ্যালডিহাইডের ক্ষেত্রে ওএইচ এর উপরে এসে অ্যাটাক করবে এবং তারা আলাদা হয়ে যাবে। এই যে তারা অ্যাটাকের পরে আলাদা হয়ে যাইতেছে, অর্থাৎ রিডিউস হয়ে যাইতেছে অ্যামাউন্টটা, এবং এইখানেই বিক্রিয়াটা হইতেছে, এর জন্য আমরা এদেরকে রিডিউসিং সুগার বলতেছি, এই ন্যাচারটার জন্য, যে কেউ যদি এদেরকে আক্রমণ করে তখন এখানে আক্রমণ করে, এর বের হয়ে যাইতেছে। বোঝা গেছে ভাইয়া? জি আপু, জি আপু। ওকে,
আচ্ছা, so এখানে আমি সিম্পলি হচ্ছে গিয়ে দুইটা ছবি দিছি, একটা এটা মনে হয় ফ্রুক্টোজ, হ্যাঁ এটা ফ্রুক্টোজ, আর এটা হচ্ছে গিয়ে গ্লুকোজ। হ্যাঁ, এটা জাস্ট কিটোন গ্রুপের একটা কার্বোহাইড্রেট, এটা হচ্ছে গিয়ে অ্যালডিহাইড গ্রুপের একটা কার্বোহাইড্রেট। এবং এই জিনিসটা যে অনেকগুলো হাইড্রোক্সিল, তোমাদের এখানে দেখো লেখা থাকবে আছে যে যে একাধিক হাইড্রোক্সিল গ্রুপ থাকে, এই হচ্ছে যে একাধিক হাইড্রোক্সিল গ্রুপ, উপরেরটুকু বাদ দিলে প্রত্যেকটাতেই একটা করে লেজ আছে হাইড্রোক্সিলের। এই হচ্ছে মনোস্যাকারাইডের স্ট্রাকচারটা। এবারে আমরা আসি মনোস্যাকারাইডের যে ক্লাসিফিকেশনটা, যেটা আমরা বললাম যে ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ, হেপ্টোজ, এসব হাবিজাবি যা যা বললাম সেগুলার কাহিনী। ট্রায়োজটা নাম থেকে বোঝা যাচ্ছে তিনটা কার্বন থাকবে। এখানে দেখো সুন্দর মতো তিনটা কার্বন বসে আছে, একজন, দুইজন, তিনজন, তিনটা কার্বন বসে আছে এবং এদের ফর্মুলাটা কিন্তু সেম। এর জন্য বলি বা এর জন্য বলি, ফর্মুলাটা কিন্তু সেম, C3H6O3। তাহলে কেন দুইজন আলাদা? সিম্পলি একজন হচ্ছে গিয়ে অ্যালডিহাইড গ্রুপ দিয়ে যুক্ত আর একজন হচ্ছে গিয়ে কিটোন গ্রুপের সাথে যুক্ত, অর্থাৎ এদের ভিতরে দুইজনের মধ্যেই তিনটা কার্বন, 6টা হাইড্রোজেন এবং 3টা অক্সিজেন আছে, কিন্তু দুইজনের বিন্যাসটা দুই রকম। এই দুই রকম বিন্যাসের কারণেই দুইজনের দুইটা নাম হয়েছে। একজনের নাম হয়েছে গ্লিসারলডিহাইড আর একজনের নাম হয়েছে, লেখা এটা আমি নিজে তো পড়তে পারতেছি না, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। এটা হ্যাঁ ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, সরি না লেখাটা বোঝা যাইতেছে না, এটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন আর এটা হচ্ছে গ্লিসারলডিহাইড। এই দুইটা হচ্ছে গিয়ে ট্রায়োজের দুইটা এক্সাম্পল। ট্রায়োজ কে নিয়ে এর বাইরে আর কিছু কি লেখা আছে? আচ্ছা, এতটুকুর বাইরে মোটামুটি এটুকুই লেখা আছে তোমাদের বই, এর বাইরে বাড়তি কোনো কথা লেখা নেই, সেজন্য আমি লেখাগুলো এখানে অ্যাড করিনি। কিছু অবজেক্টিভের জন্য কিছু লাইন লেখা আছে, উদ্ভিদেরা ফসফেট এস্টার হিসেবে কাজ করে, মানে এরা হচ্ছে গিয়ে ফসফেটের সাথে আপু হ্যাঁ ভাই বলো। হ্যালো হ্যালো, আপু, এটা কি আফসান স্যারের বই? এটা যে কার বই? আমি হচ্ছে কি হাসান স্যারের বই থেকে পড়াইতেছি তোমাদের। বোটানিকে আজমল স্যারের বই বাপু, আছে নাকি? আমি এটাই বলতেছি, আমার হাসান স্যারের বই আপু। হ্যাঁ হ্যাঁ, হাসান স্যারেরটাই পড়াচ্ছি। ওকে, সো এদেরকে আমরা এই হচ্ছে ট্রায়োজের মোটামুটি কাহিনী। তিনটা কার্বন থাকে, অ্যালডিহাইড গ্রুপ থাকে, কিটোন গ্রুপ থাকে, অ্যালডিহাইড আবুল হাসান। জি আবুল হাসান। সো অ্যালডিহাইড গ্রুপ থাকলে সেটাকে আমি বলতেছি গ্লিসারলডিহাইড, আর কিটোন গ্রুপ থাকলে সেটাকে আমি বলতেছি ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন কিটোন। এদের মধ্যে ডিএল ফর্মটা থাকে, যেটা তোমাদের বইয়ে নাই, যেহেতু নাই শেখার দরকার নাই, ডিএল যেটা আছে সেটা শিখলেই চলবে, এত কিছু মনে থাকবে না সহজ ভাষায়। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, ইংলিশ যে লাইনটা একটা জিনিস লেখা আছে স্ট্রাকচারাল আইসোমার। আইসোমারের সংজ্ঞাটা তোমরা কেমিস্ট্রিতে অলরেডি পড়ে আসছো, যে আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত আলাদা। এটাও সেম, এরা একজন আরেকজনের আইসোমার বলা যায়, এদের আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত আলাদা। এই হচ্ছে মোটামুটি ভাবে আমার ট্রায়োজের কাহিনী। তারপরে আসতেছে টেট্রোজ। টেট্রোজও সেম, বিশেষ কোনো কাহিনী নেই। এখানে আগেরটাতে 3টা কার্বন ছিল, এখানে 4টা কার্বন আছে, এবং কিটোন গ্রুপ যেখানে আছে সেটাকে আমি নাম দিছি, আচ্ছা এটা দুইজনই অ্যালডিহাইড। কিটোনের কোনো এক্সাম্পল মনে হয় দেয় নাই তোমাদের বইয়ের জন্য, আমি এখানে নিই নেই। আচ্ছা, এরিথ্রোজ আর হচ্ছে গিয়ে থেরোজ, এই দুইটা এক্সাম্পল এখানে দিছি, দুইজনই অ্যালডিহাইড। এখানে একটা জিনিস দেখো, এতক্ষণ আমরা কি পড়ে আসছি যে অ্যালডিহাইড গ্রুপ এবং কিটোন গ্রুপ থাকলে আমার গঠনটা আলাদা হইতেছে, বাট অ্যালডিহাইড গ্রুপের ভিতরেই কিন্তু বিন্যাসটা আলাদা হইতে পারে। এদের দুইজনের যদি গুণা যদি কেউ বাইর করো কষ্ট করে, কার্বন সেম, হাইড্রোজেন সেম, অক্সিজেন সেম, কিন্তু তারপরেও, এবং অ্যালডিহাইড গ্রুপ, তারপরেও দুইজন দুইটা, একজনের নাম এরিথ্রোজ, একজনের নাম থেরোজ। তার কারণ হচ্ছে এই যে গঠন আলাদা, এই জনের ওএইচ গ্রুপটা ডান পাশে, এটার ওএইচ গ্রুপটা বাম পাশে, আর বিশেষ কোনো পার্থক্য নেই, সিম্পলি গঠন আলাদার কারণে দুইটা আলাদা নাম হয়ে যাইতেছে। ও আচ্ছা, এখানে একটা কিটোনের এক্সাম্পলও দিছি, এটা হচ্ছে গিয়ে কিটোন গ্রুপ যুক্ত টেট্রোজ, এটা হচ্ছে গিয়ে এরিথ্রোলোজ। তোমাদের এত কিছু শিখতে হবে না, তোমাদের বই শুদ্ধ এরিথ্রোজ আছে, আমি জাস্ট দেখানোর জন্য দিলাম যেন তোমরা পার্থক্যটা বুঝতে পারো, যে অ্যালডিহাইড থাকলেই যে আর কোনো টাইপ আসবে না সেটা না, অ্যালডিহাইডের ভিতরেও টাইপস আসতে পারে। সিম্পলি স্ট্রাকচারের উপরে, কোন অণুটা কোথায় আছে, বিন্যাসের উপরে, আণবিক গঠন সেম হইলেও গাঠনিক গঠনের পার্থক্যের কারণে এরা প্রত্যেকে আলাদা আলাদা যৌগ। এই হচ্ছে আমার টেট্রোজের কাহিনী। তারপর আসতেছে পেন্টোজ, যেটা আমরা সৃষ্টি শুরু থেকে পড়ে আসতেছি, রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ, ডিএনএ এবং আরএনএ। আপু একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই বলো। তো এখানে বই লেখা আছে যে অ্যালডোজ শর্করা, এটা মানে কি? কোথায় আপু যে এখানে লেখা আছে ইরিথ্রোজ হলো একটি অ্যালডোজ শর্করা এবং আচ্ছা, আচ্ছা। ইরিথ্রোলোজ হলো একটি কিটোজ শর্করা।
এই যে এটাই বুঝাইছে, যেটা বললাম যে এখানে অ্যালডিহাইড গ্রুপ আছে দেখে এটাকে আমরা অ্যালডোজ শর্করা বলতেছি, অ্যালডিহাইড থেকে অ্যালডোজ, যেহেতু এটা কার্বোহাইড্রেট। অ্যালডিহাইড গ্রুপ আছে এরিথ্রোজে, আর এরিথ্রোলোজে আছে হচ্ছে কিটোন গ্রুপ, এই যে এই গ্রুপটা নীল রং করা যেটা, এর জন্য এটাকে আমরা বলতেছি কিটোজ শর্করা। বুঝা গেছে? জি বুঝতে পারছি জি আপু, থ্যাংক ইউ। ওকে, সো আচ্ছা এতটুকু ক্লিয়ার হয়েছে সবার কাছে টেট্রোজ আর ট্রায়োজটা? জি আপু। আচ্ছা এবারে জি আসছে আপু। পেন্টোজ, যেটা আমরা সৃষ্টি শুরু থেকে পড়ে আসতেছি, ডিএনএ এবং আরএনএ এর ভিতরে অলরেডি সবার এদের স্ট্রাকচার মুখস্থ হয়ে যাওয়ার কথা। এখানেও হচ্ছে কি পেন্টোজ হচ্ছে কি ওই যে 5টা কার্বন থাকবে, এবং এখানে আরো অনেকগুলো নাম আছে, রাইবোজ আছে, ডিঅক্সিরাইবোজ আছে, জাইলোজ আছে, আরবিনোজ আছে, এগুলো জাস্ট মনে রাখার অবজেক্টিভের জন্য। বাট মেইনলি তোমাদেরকে শিখতে হবে এই দুইটা স্ট্রাকচার, জন্মান্তর কাজে লাগবে, সো এই দুইটা স্ট্রাকচার শিখে ফেলা এটাই ভালো। এখানে হচ্ছে রাইবোজ, এখানে একটা অক্সিজেন কম দেখে এই জিনিসটাকে আমরা বলতেছি ডিঅক্সিরাইবোজ, অর্থাৎ ডি দিয়ে বুঝাইতেছে অক্সিজেন কমে গেছে। এবারে যদি বর্ণনাতে আছে, এখানে দেখো আমি বড় বড় করে রেখে দিছি, পয়েন্ট করে শিখবে, কারণ তোমাদেরকে আমি মেলা দিন পয়েন্ট করে করে শিখাইছি, তো চিন্তা করলাম যে আমি এত কেন কষ্ট করতে যাব, তোমাদেরকে একটু কষ্ট করাই। সো তোমরা নিজেরা যখন এটা শিখবা এবং খাতায় লিখবা, পয়েন্ট করে লিখবা, কারণ এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে। আমি আগে যেরকম তোমাদেরকে পয়েন্ট করে করে পড়াইছি, সব ক্যারেক্টার সেম পয়েন্ট করে লিখবা। যারা নতুন তাদের জন্য একটু বলি, পয়েন্ট করে আমি সবসময় লিখতে বলি, তার কারণ হচ্ছে পয়েন্ট মানে যে এই না যে তোমাকে 1 2 3 4 5 বা ক খ গ ঘ এরকম দিতে হবে। সিম্পলি প্যারা করেও পয়েন্ট করতে পারো, নর্মালেও পয়েন্ট করতে পারো, একদিক দিয়েও, যেখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। পয়েন্ট করে লেখার কারণ সুবিধাটা হচ্ছে এটা টিচারের জন্য অ্যাকচুয়ালি সুবিধা। টিচারের যখন খাতাটা দেখবে তখন মনে হবে যে সে বুঝাই লিখছে, সুন্দর করে লিখছে, নাম্বার বেশি আসবে। আর তোমার সুবিধাটা হচ্ছে পয়েন্ট করে পড়লে মনে থাকবে। ধর আমি যদি গরু রচনার মতন এই শুরু থেকে শেষ পর্যন্ত পড়া শুরু করি, তাহলে হচ্ছে গিয়ে দুম করে তুমি মাঝখানে ভুইলা যাই জানলে এখানে যিনি কি ছিল, তারপরে বাকিটুকু আর কিছুই মনে পড়বে না, মাথা ফাটাইলেও মনে পড়বে না। বাট পয়েন্ট করে যদি আমি পড়ি, যে এখানে 5টা পয়েন্ট আছে, আমার একটা পয়েন্ট যদি মনে না পড়ে, বাকি 4টা টেস্ট আমি পরীক্ষার খাতে লিখে দিয়ে আসতে পারবো। সো পয়েন্ট আমার ব্যক্তিগতভাবে আমি সবসময় পয়েন্ট করে পড়ি, স্টিল নাও আমি সবকিছুই পয়েন্ট আকারে পড়ি, প্যারা করে লিখি। এটা আমাদের সবসময় টিচাররাও বলতো যে পয়েন্ট করে লিখলে খাতার লেখাটা গোছানো হয়, টিচারদের জন্য সুবিধা, পড়তে সুবিধা, টিচার এক নজর চোখ বুলেই বুঝে যায় যে কি কি পয়েন্ট সে লিখছে। সো স্বাভাবিকভাবে যে গরু রচনা আকারে লিখবে তার থেকে একই লেখা পয়েন্ট আকারে লিখলে অ্যাটলিস্ট 1 থেকে 2 নাম্বার তুমি বেশি পাবা। এ কারণে আমি সবসময় পয়েন্ট করে লিখতে পারি, এবং তোমাদের পড়ার জন্য সুবিধা, মনে রাখার জন্য সুবিধা, যেটা বললাম যে পয়েন্ট আকারে পড়লে মনে রাখতে সুবিধা। যে কারণে আমি এর আগে সবসময় পয়েন্ট করে পড়াইছি, এগুলোতে লিখতে কষ্ট লাগতেছিল এর জন্য করিনি, তো তোমরা করে নিবা। সো এখানে রাইবোজের বর্ণনাটা আসছে, এখানে ইতিহাস আছে, কে আবিষ্কার করছে, এগুলো অবজেক্টিভের জন্য। আণবিক সংকেত C5H10O5, এবং এটা হচ্ছে একটা CHO গ্রুপ থাকে, এটাকে আমরা অ্যালডোপেন্টোজ বলতেছি। ওই আগেরটাতে যেরকম আমরা অ্যালডোকিটোজ বললাম, সরি অ্যালডোজ বলতেছি, অ্যালডোজ সুগার বলছি, অ্যালডোকিটোজ কেন বলছি, যাই হোক এটাও সেম এটাও অ্যালডোজ সুগার, কিন্তু অ্যালডোপেন্টোজ, এই পেন্টোজ থেকে আমি বুঝতেছি এটা অ্যালডোজ কার্বোহাইড্রেট, অ্যালডোজ সুগার এবং 5 কার্বন বিশিষ্ট অ্যালডোজ সুগার। এবারে কিছু হচ্ছে গিয়ে ও আচ্ছা আচ্ছা, ভালো কথা, আমি কিন্তু এখানে একটা কথা ভুল বলছি, এরা কিন্তু সুগার না, এরা কিন্তু নন সুগার, অ্যালডোজ পেন্টোজি বলতে হবে, আমি এদেরকে অ্যালডোপেন্টোজি বলতে হবে, অ্যালডোজ সুগার বলতে পারবো না, কারণ এরা হচ্ছে শর্করা। সো এটা তোমরা একটু খেয়াল রাখো, সুগারকে আর নন সুগারকে আমার মতন একটানে সব প্রত্যেকে সবগুলোর সুগার বানাই দিও না। আগেরটা সুগার ছিল, যেহেতু লেক্সে ওটা সুগার, এরিথ্রোজ, সো এটা সুগারই, এটা কিন্তু সুগার না, এটা নন সুগার। ওকে, এবার হচ্ছে এখানে রাইবোজের কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখছি, যে গলনাঙ্ক 95 ডিগ্রি সেলসিয়াস, HCl এর সাথে বিক্রিয়া করে ফারফিউরাল অ্যাসিড উৎপন্ন করে। ফারফিউরাল অ্যাসিড কি সেটা আমি জানি না, এখানে কি আছে নাই, তার এটা ক্যারেক্টারটি সরি স্ট্রাকচারটা একটু দেখে আসি। কি লেখা আসতেছে সব, মাশাআল্লাহ এত সুন্দর চেহারা। আচ্ছা যাই হোক, এই চেহারা আর দেখার তোমাদের দরকার নেই, মাথা হলাই যাবে। সো এটা এই যে পেন্টোজ সুগারের সাথে বিক্রিয়া ঘটে আলটিমেটলি যে রেজাল্টটা আসলো সেটাকে আমরা বলতেছি ফারফিউরাল অ্যাসিড। এটা একটা জৈব অ্যাসিড সিম্পলি, আর কিছুই না। তারপর লিখছে আরএনএ তে কেবলমাত্র রাইবোজ সুগারই নিউক্লিওটাইড নিউক্লিয়াসের তৈরিতে অংশগ্রহণ করে, এগুলো জাতীয় কথা, বাচ্চাকাল থেকে আমরা পড়ে আসতেছি।
এখানে যা লেখা আছে সবগুলো ওই ওখানে যা অলরেডি পড়েছি সেগুলাই, যে পিউরিন প্যারামিডিন যুক্ত হয় নিউক্লিওসাইড তৈরি করে, নিউক্লিওসাইডের সাথে ফসফেট যুক্ত হয়ে নিউক্লিওটাইড তৈরি হয়, তারপরে হচ্ছে কার্বন বিজারণের ভূমিকা পালন করে এই এটিপি এনএডি এইসবের সাথে রাইবোজ যুক্ত থাকে, রাইবোজ বিজারণ ক্ষমতা সম্পন্ন। প্রত্যেকটা ক্যারেক্টার অলরেডি আমরা পড়ে আসছি, আলাদা করে আসলে বোঝানোর কিছু নেই। এখানে নতুন যে জিনিসগুলো আসছে সেটা হচ্ছে এর গলনাঙ্কটা আসছে, HCl এর সাথে যুক্ত করে ফারফিউরাল অ্যাসিড উৎপন্ন করে। এর বাদে বাকি সব তথ্যই আমাদের আগের পড়া, খালি যদি কখনো পরীক্ষাতে আসে যে রাইবোজের ক্যারেক্টার লেখো বা রাইবোজ সুগারের ক্যারেক্টার লেখো, রাইবোজ কার্বোহাইড্রেটের ক্যারেক্টার লেখো, তখন হচ্ছে গিয়ে ক্যারেক্টারগুলো লিখতে হবে। এটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি আপু। জি আপু। তারপরে আসতেছে ডিঅক্সিরাইবোজ, একই কাহিনী। এটারও একই সংকেত, একই, কিন্তু হচ্ছে গিয়ে ওই যে একজন অ্যালডিহাইড, এটা আচ্ছা সংকেত একই, আচ্ছা হ্যাঁ ঠিকই আছে, সংকেত একই আছে, কিন্তু হচ্ছে গিয়ে স্ট্রাকচারের পার্থক্য। এখানে এই যে এখানে পার্থক্যটা দেওয়া আছে দাঁড়াও, এখানের অক্সিজেনটা ওখানে নাই দেখে এটাকে আমরা ডিঅক্সিরাইবোজ বলতেছি। এবং এটারও কিছু ক্যারেক্টার লেখা আছে, আচ্ছা হ্যাঁ লেখা আছে যে 2 নং কার্বনে কোনো অক্সিজেন নাই, ভালো কথা। একই কথা লেখা আছে, পিউরিন প্যারামিডিন যোগ হয়ে নিউক্লিওসাইড সৃষ্টি করে, সেটার সাথে যুক্ত হলে নিউক্লিওটাইড সৃষ্টি হয়, একই কথা। এই সুগার ছাড়া ডিএনএ গঠন সম্ভব নয়, এটাও বিজারণ ক্ষমতা সম্পন্ন। অর্থাৎ ডিঅক্সিরাইবোজ এবং রাইবোজ প্রত্যেকটারই যা জেনারেল কথা সেটা আমরা 1900 কটকটি আমল থেকে পড়ে আসতেছি, নতুন এখানে কিছু নেই। এই দুইটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? বুঝতে পারছো সবাই? মানে এই বাংলা লেখার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে। এবারে হচ্ছে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের মধ্যে পার্থক্য। এটা আমার মনে হয় তোমরা নিজেরাও এই দুইটা পড়ে নিজেরাই লিখতে পারবা, সিম্পলি যদি আমরা নাও দেখি। তারপরে আমরা এক নজর দেখে যাই, এটা আরএনএ তৈরি করে, এটা ডিএনএ তৈরি করে, এটা ফারফিউরাল অ্যাসিড তৈরি করে, এটা লেভুলিনিক অ্যাসিড তৈরি করে। এটার মধ্যে 5টা অক্সিজেন অণু থাকে, এটার মধ্যে 4টা অক্সিজেন থাকে। এর মধ্যে দ্বিতীয় কার্বন মানে জাস্ট গঠন, এই তিনটা পুরোটাই হচ্ছে গিয়ে গঠন। 5টা থাকে অক্সিজেন, 4টা থাকে অক্সিজেন, ওএইচ গ্রুপ থাকে, ওটাতে শুধু হাইড্রোজেন থাকে 2 নাম্বার কার্বনে। আর এই যে নিউক্লিওটাইডে শর্করা তৈরিতে অংশগ্রহণ করে, ডিঅক্সি নিউক্লিওটাইড গঠনে অংশগ্রহণ করে, একই কথা যেগুলো আমরা অলরেডি পড়ে আসছি। আপু আগের স্লাইডটা একটু দেখায়েন তো, নেটের প্রবলেমের জন্য দেখতে পারিনি। এই হচ্ছে আমার আগের স্লাইড, তার আগের স্লাইড হচ্ছে এটা। এখানে রাইবোজ সুগারের নাটক সিনেমা যা যা ছিল সেগুলো বললাম। আর এটা হচ্ছে কি ডিঅক্সি রাইবোজ সুগারের যা যা নাটক সিনেমা, দুইজনের একই কাহিনী, একই কথা লেখা আছে। এই আরএনএ তৈরি করে, এই ডিএনএ তৈরি করে, এদের সাথে পিউরিন প্যারামিডিন যুক্ত হয়ে নিউক্লিওসাইড তৈরি হয়, নিউক্লিওসাইড থেকে নিউক্লিওটাইড তৈরি হয়, অর্থাৎ যা আমরা পড়ে আসছি ডিএনএ এর কাহিনী সেগুলাই। আপু রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ দুটোটা কার্বোহাইড্রেটের মধ্যে রিং স্ট্রাকচার এবং চেইন স্ট্রাকচারের মধ্যে মেইন কিছু কি পার্থক্য আছে, না দুটোটাই সেম? চেইন স্ট্রাকচার, রিং স্ট্রাকচারের কাহিনী হচ্ছে এগুলো, এটা হচ্ছে 2D স্ট্রাকচার, এটা হচ্ছে 3D স্ট্রাকচার। একই মানে, অর্থাৎ ডিঅক্সিরাইবোজের চেইন স্ট্রাকচার এবং রিং স্ট্রাকচারের কোনো পার্থক্য নেই, কিন্তু আমি যদি রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের পার্থক্য করি তাহলে পার্থক্য আছে। এটা জাস্ট দুইটাই স্ট্রাকচার, মানে আমি এদেরকে এমনিও আঁকতে পারি, এমনিও আঁকতে পারি। এটা হচ্ছে 2D ফর্ম, এটা হচ্ছে 3D ফর্ম। এটা সিম্পল, মানে এটাকে আমরা সরল স্ট্রাকচার বলি, সিম্পলি কে কার সাথে যুক্ত আছে। আর এটা হচ্ছে কি 3D ফর্ম, মানে অরিজিনালি কে কার সাথে কত অ্যাঙ্গেল করে যুক্ত আছে, কোন সাইডে যুক্ত আছে। বুঝা গেছে? মানে আমি কি উত্তরটা দিতে পারছি ভাইয়া? এটা কি তোমার প্রশ্নটা ছিল যে দুইজনকে একই নাকি আলাদা? হ্যালো। জি আপু বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে কি এটা হচ্ছে কি অরিজিনাল, মানে এটা হচ্ছে 3D মানেই হচ্ছে কি এটা অরিজিনাল ফর্ম, যে অক্সিজেনের সাথে কত কণিক দূরত্বে কার্বন আছে, কার্বনের সাথে কত কণিক দূরত্বে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের সাথে আরেক হাইড্রোজেনের দূরত্ব কতটুকু। এখানে যদিও কিছু বোঝা যাইতেছে না, বাট 3D স্ট্রাকচারটা ওই কারণে ব্যবহার করা হয় যে অরিজিনাল কণিক দূরত্ব এবং অবস্থানটা বোঝার জন্য। আর এটা যেটা চেইন স্ট্রাকচার, এটা সিম্পলি একটা স্ট্রাকচার যে কে কার সাথে যুক্ত আছে, সেটা 2D একটা স্ট্রাকচার, বাট দুইটা একই। পার্থক্য আচ্ছা এখানে পার্থক্য হবে না, বাট আচ্ছা যাই হোক, এখানে যেহেতু ডিএল নাই ওই জটিলতার দিকে যাওয়ার দরকার নেই। সো এই দুইটা পেন্টোজ সুগারটা কি ক্লিয়ার হয়েছে সব? দেখতে পাইতেছি না, হ্যাঁ কি পাইতেছো না বুঝি নেই। মানে আপু ক্লাসে যে দেখাইতেছেন না কিছু আসতেছেন না। তুমি কিছু দেখতে পাচ্ছ না? আচ্ছা ওই এটা যে তোমার পিন করতে হবে। পিন করছি তো, বাট কিছু দেখা যাইতেছে না। এমএসএফ এর দুইটা অ্যাকাউন্ট আছে না, যে অ্যাকাউন্ট থেকে স্ক্রিন শেয়ার হচ্ছে সেটাকে পিন করো, দেখো কোনটা থেকে হচ্ছে।
এমএসএফ এর মনে হয় 3টা অ্যাকাউন্ট, একটা আমার, একটা জাকিয়ার, আর একটা হচ্ছে স্ক্রিন শেয়ারের অ্যাকাউন্ট। যেটা স্ক্রিন শেয়ারের অ্যাকাউন্ট সেটা পিন করো। ওকে আপু। ওকে, সো পেন্টোস পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবার কাছে? কোনো প্রশ্ন আছে এখানে? না আপু। সো এই তো আমার গেল ট্রায়োস গেল, টেট্রাস গেল, পেন্টোস গেল। এবার আসতেছে হেক্সোজ অর্থাৎ 6 কার্বন বিশিষ্ট। এখানেও একই কাহিনী, কিটোন আছে, অ্যালডিহাইড আছে। কিটোন যার মধ্যে আছে তাকে আমি বলতেছি, উল্টাই ফেলাইলাম। আচ্ছা, এটা হবে ফ্রুক্টোজ, এটা হবে গ্লুকোজ। 1 মিনিট একটু ঠিক করে নিই, দাঁড়া আমি একটু শিওর হইনি। একটু খাওয়াই ফেলেছি। এটাকে দিলাম আবার। সো এখানেও সেম কাহিনী, এখানে একটা কিটোন গ্রুপ থাকবে, কিটোন গ্রুপ হলে একটা হেক্সোজ থাকবে, অ্যালডিহাইড গ্রুপ হলে একটা না একাধিক হেক্সোজও থাকতে পারে, কিটোন গ্রুপ হলেও একাধিক হেক্সোজ থাকতে পারে। মোট কথা কিটোন গ্রুপ থাকবে আর অ্যালডিহাইড গ্রুপ থাকবে। কিটোন গ্রুপ যার মধ্যে থাকতেছে সেটাকে আমরা বলতেছি ফ্রুক্টোজ, আর অ্যালডিহাইড গ্রুপ যার মধ্যে থাকতেছে সেটাকে আমরা বলতেছি গ্লুকোজ। এবারে যদি গ্লুকোজের ক্ষেত্রে আসি, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুজনেরই কমন সংকেত হচ্ছে এটা C6H12O6। তারপরে আসতেছে হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে আমাদের গ্লুকোজের স্ট্রাকচার। 1 নাম্বার কার্বনে OH গ্রুপটা, সরি অ্যালডিহাইডের যে গ্রুপ সেটা থাকে, আর বাকিগুলো তো লেজ। এবং গ্লুকোজের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে গিয়ে গ্রেপ সুগার। কারণ হচ্ছে গিয়ে আঙুরের মধ্যে এখন তো আরো বের হয়েছে, আঙুরের থেকেও বেশি গ্লুকোজ থাকে। বাট যখন এদেরকে আবিষ্কার করা হয়েছে তখন বিজ্ঞানীদের আশেপাশে যেসব ফল ছিল সেই ফলগুলোর মধ্যে আঙুরের সবচেয়ে বেশি গ্লুকোজ ছিল, 20 থেকে 30% মনে হয়, এরকম কিছু একটা লেখা আছে তোমাদের বইয়ে, 12 থেকে 30 ভাগ। যে কারণে বিজ্ঞানীরা হচ্ছে গিয়ে ওই সময় গ্লুকোজের নামটা দিছিল গ্রেপ সুগার। এছাড়াও গ্লুকোজ শুধু আঙুরে না, সব ধরনের পাকা ফল, মিষ্টি ফল সবকিছুতে আছে, কলাতে আছে, সব জায়গাতেই আছে, এবং খালিও খাইতে পাওয়া যায় প্যাকেটের মধ্যে গুঁড়া গুঁড়া। তো এই হচ্ছে মোটামুটি ভাবে গ্লুকোজের কাহিনী। এই হচ্ছে তার কমন স্ট্রাকচার, এই হচ্ছে তার আসল স্ট্রাকচার, আর এই হচ্ছে গিয়ে তার অতীতের নাম, যে গ্রেপ সুগার হিসেবে বলা হয়। আচ্ছা, এবার আসতেছি তার প্রস্তুত প্রণালী। প্রকৃতি, আমরা যদি ন্যাচারের কথা চিন্তা করি, ন্যাচারে তো ন্যাচারালি তৈরি হয়, এটার জন্য কোনো নাটক সিনেমা করতে হয় না। যেসব গাছে যেভাবে তৈরি হয় আর কি, সিম্পলি। আর যদি আমরা ল্যাবে তৈরি করতে যাই তাহলে যেটা করতে হয় হাইড্রোলাইসিস, অর্থাৎ পানির সাথে বিক্রিয়া ঘটাতে হয় স্টার্চ এবং, এখানে তোমাদের বই দুইটা লেখছে, স্টার্চ এবং সুক্রোজকে মেইনলি ল্যাবে স্টার্চ এবং সুক্রোজটা ইউজ করা হয় কারণ এটা হচ্ছে সহজলভ্য। এদের সাথে যদি আমরা পানি যোগ করে বিক্রিয়া করি একটা নির্দিষ্ট অ্যামাউন্টে, এখানে দেখো লেখা আছে, এগুলো তোমাদের বইয়ে নেই, জাস্ট মন চাইলে দেখো, নির্দিষ্ট অ্যামাউন্টের স্টার্চের সাথে নির্দিষ্ট অ্যামাউন্টের পানি যোগ করলে তখন হচ্ছে কি আমরা এদেরকে গ্লুকোজটাকে পাবো। আবার সুক্রোজের সাথে পানি যোগ করলে গ্লুকোজও পাবো, ফ্রুক্টোজও পাবো। অর্থাৎ মোট কথা এদেরকে যদি পানির সাথে বিক্রিয়া করে, হাইড্রোলাইসিস বিক্রিয়া বলা হয়, আমরা গ্লুকোজকে পাবো। এই হচ্ছে কি ল্যাবে এদেরকে তৈরির কাহিনী। আচ্ছা, এই তো এই দুইটা ছাড়া আর কোনো লেখা নেই। তারপর যদি আমরা গঠনগত বৈশিষ্ট্যের দিকে যাই, এই যে এখানে দেখো পাউডারের মতন গুঁড়া গুঁড়া, দানাদার এবং গুঁড়া গুঁড়া থাকে। যদি আমরা গ্লুকোজকেও খায় থাকো জীবনে, প্যাকেটের গ্লুকোজ, তো সবাই বুঝতেছো এটার স্ট্রাকচারটা কেমন। এবং এর আরো কিছু ক্যারেক্টার আছে, এটা পানিতে দ্রবীভূত হয়, অ্যালকোহলে দ্রবীভূত হয়। এই তো এই হচ্ছে কি আমরা গ্লুকোজের বৈশিষ্ট্য। ইথারে অদ্রবণীয়, ইথার অ্যালকোহল না, কেন অদ্রবণীয় বলেই তো দিছে। এবার আসতেছে গ্লুকোজের ব্যবহার। রোগীর পথ্য হিসেবে গ্লুকোজের বহুল ব্যবহার প্রচলিত। এটি রোগীকে দ্রুত শক্তি যোগায়, শুধু রোগী না সব মানুষকে দ্রুত শক্তি যোগায়। বিভিন্ন ফল সংরক্ষণে গ্লুকোজ ব্যবহার করা হয়। এটা হচ্ছে গিয়ে অনেক সময় দেখবা যে ফল মিষ্টি জাতীয়, মানে এক ধরনের বিদেশ থেকে আত্মীয় স্বজন আসলে শুকনো শুকনো ফল নিয়ে আসে, যেগুলো বাইরে চিনির কোটিং দেওয়া, কিন্তু এগুলো আসলে ফল, অরিজিনাল ফলকে চিনির কোটিং দিয়ে শুকায় রাখা হয়েছে, সেখানে হচ্ছে গ্লুকোজ ইউজ করা হয়। ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে ওষুধ শিল্পে ইউজ করা হয়। ভিটামিন সি তৈরির জন্য ব্যবহার করা হয়। ভিটামিন সি তৈরি করার জন্য গ্লুকোজ কেমনে ব্যবহৃত হয়? সিম্পলি ভিটামিন সি যে সিবিটটা আমরা খাই, এটাকে তো একটা স্ট্রাকচার দিতে হবে, অর্থাৎ আমার এই গোল্লা জিনিসটা তো শেপটা আনতে হবে, সেটার জন্য আমার শক্ত কিছু একটা দরকার। সেই জন্য ওই জিনিসটা বানাইতে, এবং সি তো টক হয়, একদম সলিড টক সবাই খাইতে পারবে না, একটু মিষ্টিও দিলে ভালো হয়। সেই জন্য ভিটামিন সি তৈরিতে গ্লুকোজ ব্যবহৃত হয়। গ্লুকোজ সরবিটল তৈরি ও গ্লাইকোলাইসিসে ব্যবহৃত হয়। এগুলো ওষুধ আর কিছুই না।
গ্লুকোজ কার্বোহাইড্রেটের বিপাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো এই হচ্ছে কি কাহিনী, অর্থাৎ সব খাবারই গ্লুকোজে পরিণত হয়ে তারপরে আমার বডিতে শোষিত হয়। এই হচ্ছে গ্লুকোজের ব্যবহার। আচ্ছা, এতটুকু পর্যন্ত সবার কাছে ক্লিয়ার হয়েছে? বুঝছো সবাই? জি আপু। জি আপু। এবারে আসি গ্লুকোজের জি আপু। নাটক সিনেমা আছে। এক ভদ্রলোকেরই 4টা চেহারা আছে। একটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ, আবার আসতেছে ডি গ্লুকোজ, এল গ্লুকোজ, 3টা চেহারা মোটমাট। এখন এই চেহারাগুলো আসলে কি? তো এখানে আমরা যদি এবার দেখি, প্রথমে আসতেছে আলফা এবং বিটা ডি গ্লুকোজ। ডি গ্লুকোজ সেটা তো অলরেডি আমরা বলেছি যে মানে একটা স্ট্রাকচার যেটা হচ্ছে কি তোমার ঘড়ির দিকে থাকে, সেটাকে আমরা ডি বলতেছি। ভুলে গেছি এটা কোনটা ঘড়ির দিক আর কোনটা উপরের দিকে। অর্থাৎ ডেক্সট্রোলেটরি পজিশনে যে থাকে সেটাকে আমরা ডি গ্লুকোজ বলতেছি। এখন এই ডি গ্লুকোজেরই আবার দুইটা কাহিনী হয়। কাহিনীটা কি কি? প্রথম কার্বনের এবং 5 নং কার্বনের কাছাকাছি এলে এদের মধ্যে একটা অক্সিজেন সেতু তৈরি হয়। এর ফলে 1 নং কার্বনে একটি ওএইচ গ্রুপ সৃষ্টি হয়। নতুন আচ্ছা দাঁড়া 1 মিনিট। এখান থেকে পার্থক্যটা বুঝাই সিম্পলি, এত কাহিনী পড়ার দরকার নেই। এখানে দেখো এই জায়গাটা এবং এই জায়গাটা খেয়াল করো, দুইটা কিন্তু একই জিনিস, কিন্তু একজনের ওএইচটা উপরে, হাইড্রোজেনটা নিচে, আরেকজনের হাইড্রোজেনটা উপরে, ওএইচটা নিচে। যেটার হাইড্রোজেনটা উপরে সেটাকে আমরা বলতেছি আলফা ডি গ্লুকোজ, যেটার হাইড্রোজেনটা নিচে সেটাকে আমরা বলতেছি বিটা ডি গ্লুকোজ। এখন এই জিনিসটা কেমনে তৈরি হয় সেটা আর কি এখানে লেখা আছে যে সাপোজ এখানে দুইটা গ্লুকোজ অণু পাশাপাশি আসলো, দুইটা গ্লুকোজ অণু পাশাপাশি আসলে যেটা হয় এদের 1 নং এবং 5 নং এর মধ্যে একটা সেতু গঠন হয়। এটা এখানে সেতুটা দেখানো হয় না, সিম্পলি যদি কল্পনা করি যেখানে আরেকটা গ্লুকোজ অণু আসছে। আচ্ছা, এটা কি কল্পনা করি যে দুইটা গ্লুকোজ অণু আসছে, সো এদের মধ্যে যে সেতুটা হয়, এই সেতু এরা হাত ধরাধরি করতে গিয়ে তখন জাস্ট উল্টায় যায়। সিম্পলি একজনেরটা যে পজিশনে আছে সেই পজিশনে থাকে, আরেকজনের ওএইচটা উপরে চলে যায় আর এইচটা নিচে চলে যায়। তার কারণটা কি এবার দেখায়। পাশাপাশি আসলে এদের মধ্যে একটা H2O বন্ড গঠন করতে হবে। এখন যদি এইচ এর পাশে এইচই থাকে তাহলে কিন্তু হাইড্রোজেন হবে, আর ওএইচ এর পাশে ওএইচ থাকলে পারক্সাইড হবে, যেটা অ্যাকচুয়ালি ক্ষতিকর। মানে এটা অ্যাকচুয়ালি ঠিক না, মানে এটা ন্যাচারের বিরুদ্ধ। এগুলো হইলে থাকতে পারবে না একসাথে। সে কারণে যেন পানিটা গঠন করতে হয় সেজন্য এইচ এর পাশের যে জায়গাটা সেখানে একটা OH চলে আসে, OH আর H মিলে H2O, এবং OH এর সাথে জায়গাটাতে H চলে আসে H2O। সিম্পলি এই H2O গঠন করার জন্য এরা উল্টায় যায়। এই কারণে এদের দুইটা স্ট্রাকচার দেখা যায়, যেটা সোজা থাকে সেটাকে আমরা বলতেছি আলফা, আর যেটা উল্টায় যায় সেটাকে আমরা বলতেছি বিটা। এখানে ওইটাই লিখছে যে আলফা এবং বিটা অবস্থানের কারণে ভৌত রাসায়নিক এবং জৈবিক বৈশিষ্ট্যে পরিবর্তন ঘটে। বিটা গ্লুকোজ গঠন করে সেলুলোজ, কিন্তু আলফা গ্লুকোজ গঠন করে স্টার্চ। এগুলো জাস্ট এদের ক্যারেক্টার, যে কে কি গঠন করতেছে। সেলুলোজ কোষের কারণে এটা জাস্ট অবজেক্টিভের জন্য লেখা। সেলুলোজ কোষ তৈরি করে আর স্টার্চ হচ্ছে গিয়ে সঞ্চিত বস্তু। এতটুকু মানে মোট কথা হচ্ছে কি এদের যখন এরা সবাই একসাথে হয় তখন এদের একটু ওলটপালট হয়ে যায়। এই ওলটপালটের কারণে তাদের ক্যারেক্টারেরও পরিবর্তন ঘটে এবং এক একজন এক একটার মধ্যে ইউজ হয়। সিম্পলি এই হচ্ছে কি আমার আলফা এবং বিটা ডি গ্লুকোজের কাহিনী। এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? হ্যালো, বুঝতে পারছো কি সবাই, নাকি বেশি জটিল মনে হইতেছে? ফোন দেখে। জি আপু, বুঝতে পারছি। তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে কি ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজের কাহিনী। অর্থাৎ এইখানে যদি আমি একটা আয়না রাখি, সিম্পলি এটা উল্টে গেছে। জাস্ট দেখো এই পাশে এই যে জিনিসটা, এটা একেবারে এটা ছিল এখানে ডান বাম পাশে, আর এখানে পুরো গ্রুপটা ধরেই ডান পাশে। ওকে, সো এবারে আমরা ওই আলফা বিটার পরে আসতেছি সিম্পলি ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ, যেটা অলরেডি কাইরাল কার্বনে পরে আসলাম যে আমি যদি সামনে একটা আয়না রাখি এরা ফ্লিপ করবে, মানে উল্টাই যাবে। এখানেও সেটা হয়েছে। ডি গ্লুকোজের ক্ষেত্রে এই পুরো এই জিনিসটা এই যে সাইডটা, পুরো সাইডটাই বাম দিক থেকে সিম্পলি উল্টায় ডান পাশে চলে গেছে, আর এই সাইডটা হচ্ছে গিয়ে ডান থেকে বামে চলে আসছে, অর্থাৎ উল্টাই গেছে। এই উল্টা পাল্টা পজিশনের জন্য একজনের নাম হইতেছে ডি, একজনের নাম হইতেছে এল। যেটা এখানে লেখা আছে এই যেটা বললাম যে একজনকে আমরা ডান দিকে যেটা থাকে, সরি 5 নং কার্বনের। আচ্ছা, এবার এটা হিসাব করা হয় কিভাবে? পুরাটা তো উল্টাই যাইতেছে, বাট যখন আমরা হিসাব করব তখন নরমালি 1 2 3 4 5
এই যে 5 নাম্বার কার্বন, এই 5 নাম্বার কার্বনের এটাকে আর কি ইন্ডিকেট করা হয়, কারণ এরা তো সবাই হচ্ছে গিয়ে অনেক ঘিজিবিজি অবস্থানে আছে। সো একটাকে ইন্ডিকেট করা হয়, একটাকে ইন্ডিকেট করে এই সংজ্ঞায়নটা করা হয়েছে যে 5 নং কার্বনের ওএইচটা যদি ডান দিকে থাকে সেটাকে আমরা বলতেছি ডি, আর বাম দিকে থাকলে সেটাকে আমরা বলতেছি এল। আমি চাইলে 2 নাম্বার কার্বনটাও বলতে পারি, 2 নাম্বার কার্বনের ওএইচ যদি ডান দিকে থাকে সেটাকে আমি বলতেছি ডি, বাম দিকে থাকলে সেটাকে আমি বলতেছি এইচ। বাট এখানে জাস্ট ইন্ডিকেট করছে 5 নং কার্বনটা দিয়ে, সরি। এবং এখানে দেখো এবার এই নামগুলো ভদ্রভাবে সাজিয়ে দিছি। ডি গ্লুকোজকে আমরা বলতেছি ডেক্সট্রো রোটেটরি বা দক্ষিণাবর্ত, অর্থাৎ দক্ষিণ দিকে ঘুরে, দক্ষিণ দিক যে কোন দিক সেটা আমি নিজেও জানি না, দক্ষিণ বলতে এরা ডান বুঝাইতেছে না বাম বুঝাইতেছে, মেইনলি ডান দিক বোঝানো হয়। আর গ্লুকোজ হচ্ছে গিয়ে বামাবর্ত, অর্থাৎ বাম দিকে ঘুরে। ও বাহ, আমি তো ঠিকটাই বলছি। একটা হচ্ছে গিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ডি গ্লুকোজ, আর এল হচ্ছে গিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ। এই হচ্ছে গিয়ে এদের কাহিনী। এটা হচ্ছে গিয়ে মেইনলি স্ট্রাকচারাল পার্থক্য। বিজ্ঞানীরা হচ্ছে গিয়ে যখন এগুলো নিয়ে কাজ করে তখন দেখা যায় দুইটাই গ্লুকোজ, কিন্তু একজনের স্ট্রাকচারটা এরকম, একজনের স্ট্রাকচারটা এরকম। সেই জন্য হচ্ছে এরা জাস্ট বোঝার সুবিধার্থে এদের নামকরণ গুলা করছে। আমি যদি শুরুতে ডিতে এল বানাইতাম, এল ডি বানাইতাম, কিছুই আসতে যেত না, তারপর থেকে সারা জীবন এরকমই পড়া হতো। সিম্পলি নাম, এটা নামকরণ, এদের ভিতরে আর কোনো কাহিনী নাই। এবং ডিটাকে প্লাস দিয়ে বোঝানো হয়, কারণ হচ্ছে গিয়ে ক্লকওয়াইজ যেহেতু সোজা, সবাই দুনিয়ার সবাই ক্লকওয়াইজটাকে সোজা বোঝায়, অ্যান্টি ক্লকওয়াইজকে উল্টা বোঝায়। সো ক্লকওয়াইজটাকে আমরা প্লাস দিতেছি, অ্যান্টি ক্লকওয়াইজটাকে আমরা মাইনাস দিতেছি। আচ্ছা, এখানে হচ্ছে কি তোমাদের এই যে কাইরাল কার্বনের আমি যে কথাগুলো বলছি সেগুলো হচ্ছে এখানে ব্যাখ্যা করে লেখা। দক্ষিণাবর্ত হচ্ছে কি আলোক সক্রিয়, ঘূর্ণন ডান দিকে, আর বামাবর্ত হচ্ছে কি আলোক সক্রিয় এবং ঘূর্ণনটা হচ্ছে কি বাম দিকে, অর্থাৎ এটা বাম থেকে ডানে ঘুরে আর এটা ডান থেকে বামে ঘুরে। এবার এখানে দেখো এখানে একটা জিনিস দেখো, আমরা যখন আলফা এবং বিটা পড়ছিলাম এখানে কিন্তু লেখা ছিল যে আলফা এবং বিটা সম্পূর্ণই আলাদা জিনিস, এদের ভৌত গঠন আলাদা, রাসায়নিক গঠন আলাদা, বৈশিষ্ট্য আলাদা। স্ট্রাকচারটা সেম হইলেও, গাঠনিক স্ট্রাকচার সবকিছু সেম হইলেও, একটু উলটপালট হইলেও বাকি ক্যারেক্টার কিন্তু আলাদা। কিন্তু এখানে ডি এবং এল এর ক্যারেক্টারে কোনো চেঞ্জ নেই, শুধুমাত্র স্ট্রাকচারে চেঞ্জ। এই যে ডি এবং এল অপটিক্যাল রোটেশন ছাড়া অন্য সবকিছু একই রকম, অর্থাৎ এরা একজনের জাস্ট প্রতিরূপ, আয়নার উল্টা পাশের জিনিস। আদারওয়াইজ তাদের ক্যারেক্টার সব একই রকম। এবং উদ্ভিদের সবসময় ডি গ্লুকোজ থাকে, এটা জাস্ট একটা অবজেক্টিভ লাইন। প্রাণী জগতে সাধারণত এল গ্লুকোজটা দেখা যায় আর উদ্ভিদে ডি গ্লুকোজটা দেখা যায়। এই হচ্ছে এল গ্লুকোজ এবং ডি গ্লুকোজের কাহিনী। ক্লিয়ার হয়েছে সবার কাছে? হ্যালো, জি আপু। আচ্ছা, এর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে? এতটুকু পর্যন্তই রাখি, আমরা নেক্সট ক্লাসে আমরা ফ্রুক্টোজ থেকে শুরু করবো, কারণ ফ্রুক্টোজে অনেক কিছু আছে। আচ্ছা শেষ করে দেওয়া যায়, বেশিটুকু নেই। ওকে, আচ্ছা, এতটুকু পর্যন্ত কোনো কোশ্চেন আছে কারোর? ওকে, না থাকলে আমরা ফ্রুক্টোজে যাই, আর বেশিটুকু নাই, জাস্ট শেষ করে দিই মনোস্যাকারাইডটা, তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে ডাইস্যাকারাইড শুরু করব। এবারে আসতেছে ফ্রুক্টোজ। গ্লুকোজ ফ্রুক্টোজ দুজনই 6 কার্বন বিশিষ্ট। এখানে ছিল অ্যালডিহাইড গ্রুপ আর এখানে আসতেছে কিটোন গ্রুপ। এখানে যে পার্থক্যটা এখানে দেওয়া আছে যে কিটোন গ্রুপ যেটাকে সেটাকে আমি ফ্রুক্টোজ বলতেছি, আর অ্যালডিহাইড গ্রুপটাকে এতক্ষণ যেটা আমরা পড়ে আসলাম গ্লুকোজ। এবং গ্লুকোজকে আমরা বলছিলাম গ্রেপ সুগার, কারণ গ্রেপে বেশি থাকে দেখে, আর ফ্রুক্টোজকে বলতেছি ফ্রুট সুগার, কারণ এটা হচ্ছে কি নর্মালি সব ফ্রুটেই, মানে যাবতীয় মিষ্টি ফল যেগুলো আছে সবগুলোতেই ফ্রুক্টোজের পরিমাণটা বেশি থাকে, গ্লুকোজ থাকলেও গ্লুকোজের পরিমাণটা কম থাকে, সে কারণে ফ্রুক্টোজকে আমরা ফ্রুট সুগার বলতেছি। এবারে স্ট্রাকচারে যদি আসি, এটাও একই কাহিনী, গ্লুকোজের মতন এটারও দুইটা রূপ আছে, একটা হচ্ছে কি ডি, একটা হচ্ছে কি এল। অর্থাৎ এই পুরা সাইডটা এই উল্টে যাইতেছে, বাম থেকে ডানে চলে আসতেছে, ডান থেকে বামে চলে আসতেছে। যেখানে হচ্ছে গিয়ে এখানেও 5 নাম্বার কার্বন কি ধরা হইতেছে, 5 নম্বরের ওএইচ গ্রুপটা যদি ডান দিকে থাকে সেটাকে আমরা ডি বলতেছি, ওএইচ গ্রুপটা বাম দিকে থাকলে সেটাকে আমরা এল বলতেছি। আর বিশেষ কোনো কাহিনী এখানে নাই। ফ্রুক্টোজে আর কিছু লেখা আছে? ফ্রুক্টোজে আর বাড়তি কোনো কথা লেখা নেই। আচ্ছা, একটা কি লেখা আছে যে গ্লুকোজ থেকে সহজে ফ্রুক্টোজ তৈরি হয়, সুক্রোজ থেকে হাইড্রোলাইসিসে পরে, যেগুলো অলরেডি আমরা দেখে আসছি, যে এই যে সুক্রোজকে হাইড্রোলাইসিস করলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাইতেছি আমরা। সো এই হচ্ছে মোটামুটি ভাবে ফ্রুক্টোজের বর্ণনা, বিশেষ আর কিছু নাই। তারপর আসতেছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের পার্থক্য। এদের ম্যাক্সিমাম পার্থক্যই হচ্ছে গিয়ে স্ট্রাকচারাল। এই যেখানে দেখো এখানে অ্যালডিহাইড গ্রুপ আছে, এখানে কিটোন গ্রুপ আছে, এটার রিং স্ট্রাকচার হচ্ছে গিয়ে পাইরানোজ ধরনের, এটার রিং স্ট্রাকচার ফিউরানোজ ধরনের। কারণ পাইরানোজ কি, ফিউরানোজ কি, ফিউরানোজও আরেক ধরনের স্ট্রাকচার। জাস্ট স্ট্রাকচারটা দেখাইছে, আমরা হচ্ছে একটু যদি দেখাই আনি।
ধরো। সো এটা কিছুই না, জাস্ট স্ট্রাকচার। এদেরকে হচ্ছে কি এরা বেজ লাইন ধরছে, কেন ধরছে এটা কেউই জানে না, হুদাহুদি পার্থক্য লেখার জন্য লিখছে, কারণ এরাও কার্বোহাইড্রেট, ওরাও কার্বোহাইড্রেট, এরাও 6 কার্বন বিশিষ্ট, ওরাও 6 কার্বন বিশিষ্ট, জাস্ট মিলটা দেখাইছে। এটা হচ্ছে গিয়ে ফিউয়ানোজ, এটা এর মতন হচ্ছে গিয়ে তোমার ফ্রুক্টোজ, আর এ হচ্ছে গিয়ে পাইরানোজ, এর মতন হচ্ছে গিয়ে গ্লুকোজ। এটার বিশেষ, এদেরকে আনার বিশেষ কোনো পার্থক্য নেই, মন চাইলে অন্য যে কোনো অ্যালডিহাইড কিটোনও নিয়ে আসতে পারতো, জাস্ট একটা পার্থক্য করার জন্য পার্থক্য। তারপর লিখছি একে গ্রেপ সুগার বলা হয়, আর এটাকে ফ্রুট সুগার বলা হয়, যেটা আমরা অলরেডি পড়ে আসছি। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হয়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সরাসরি ফ্রুক্টোজ উৎপন্ন হয় না। হুদাহুদি পার্থক্য, লেখার কি আর না লেখার কি আছে। শ্বসনের প্রাথমিক পদার্থ হলো গ্লুকোজ, শ্বসন গ্লুকোজ হতে ফ্রুক্টোজ উৎপন্ন হয়, যখন আমরা শ্বসন করবো তখন আমরা এটা দেখবো। তো এই হচ্ছে মোটামুটি গ্লুকোজ এবং ফ্রুক্টোজের পার্থক্য। এতটুকু ক্লিয়ার হয়েছে সবার কাছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের কাহিনী? জি আপু। হ্যাঁ আপু। আচ্ছা, তোমাদের গ্লুকোজের বর্ণনা আছে, সেগুলো দেখে আমি স্কিপ করে গেলাম কেমনে। আচ্ছা, আমি তোমাদের বই থেকে পড়ে দিতেছি। নাম্বার পেজ এটা। আচ্ছা, এখানে দেখো আমি এটাকে বাদ দিয়ে গেছিলাম, চোখে পড়ে নাই আর কি, বৈশিষ্ট্যটা লেখা আছে। একই কথা, এটাও দানাদার, সাদা বর্ণের, মিষ্টি জাতীয়, পানিতে দ্রবীভূত হয়, অ্যালকোহলেও দ্রবীভূত হয়। সো গ্লুকোজের যা ক্যারেক্টার, ফ্রুক্টোজের একই ক্যারেক্টার। ব্যবহার, গ্লুকোজটাতে আমরা ম্যাক্সিমাম দেখছিলাম মেডিসিনাল ইউজ, আর এটা হচ্ছে গিয়ে খাবারের ইউজ, যেটা কনফেকশনারিতে সব ধরনের মিষ্টি টিষ্টি তৈরিতে ব্যবহার করা হয়, আর চিনির বদলে আর কি ইউজ করা হয়। আর এই তো সুক্রোজকে আদ্র বিশ্লেষিত করলে এটা কেন ব্যবহার হতে যাবে, এটা আদ্র বিশ্লেষণ। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে কি বৈশিষ্ট্য আর ব্যবহার। এই গেল আমার ফ্রুক্টোজ আর সুক্রোজের কাহিনী। এছাড়াও আরো কিছু 6 কার্বন বিশিষ্ট অর্থাৎ হেক্সোজ সুগার আছে, যেগুলোকে আমি হচ্ছে কি জাস্ট এখানে তোমাদের বই নামই লেখা আছে, আর কিছুই লেখা নেই। তো আমি হচ্ছে গিয়ে চেহারাগুলোই দেখাই দিয়ে গেছি। একটা হচ্ছে কি ম্যানোজ, একটা হচ্ছে গিয়ে গ্যালাক্টোজ। ম্যানোজটা হচ্ছে সবগুলোই কিন্তু অ্যালডিহাইড, এখানে দেখো এটা কিন্তু সবাই অ্যালডিহাইড, সবগুলোই অ্যালডিহাইড। খালি এই অ্যালডিহাইড বাদে বাকিগুলোর পার্থক্যের কারণে এদের নামগুলো সব চেঞ্জ হয়েছে, এবং এগুলোরও ডি এবং এল দুই ফর্মেটে পাওয়া যায়। মোটামুটি ভাবে মনোস্যাকারাইডে সবাইকেই ডি এবং এল ফর্মে পাওয়া যায়, কারণ সবগুলোতেই কার্বন কার্বন আছে। এগুলো জাস্ট এক্সাম্পল, আর কিছুই না। এবং এরা সবাই হচ্ছে গাঠনিক আইসোমার, এগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে। গাঠনিক আইসোমার কি, আর হচ্ছে গিয়ে তোমার আরেকটা জিনিস, হ্যাঁ, গাঠনিক আইসোমার কাকে বলে বা আইসোমার কাকে বলে, কে কার আইসোমার, এগুলো একটু মাথায় রেখো তোমরা। এই নামগুলো আসতে পারে যে ম্যানোজ নিম্নের কার আইসোমার, দেখা গেল একটা টেট্রোজের নাম দিয়ে দিল, একটা হেক্সোজের নাম দিয়ে দিল। সো কে কার আইসোমার এটা তোমরা একটু মনে রাখো। তারপর আসছে যে হেপ্টোজ, 7 কার্বন বিশিষ্ট, এখানে আলগা করে আর কিছুই পড়ানো নাই। এক্সাম্পল দেওয়া আছে সিডোহেপ্টুলোজ, এই হচ্ছে কি হেপ্টোজের একটা এক্সাম্পল, এর বাইরে আর কিছুই লেখা নাই তোমার কাছে, তোমাদের কাছে বই হেপ্টোজ নিয়ে। আর এটা হচ্ছে একটা অ্যালডিহাইড সুগার, এখানে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে। সো মোটামুটি ভাবে এই হচ্ছে আমাদের মনোস্যাকারাইডের কাহিনী। হ্যাঁ, এর বাইরে আর কোনো কাহিনী তোমাদের বই লেখা নাই। ক্লিয়ার হয়েছে সবার কাছে তাহলে মনোস্যাকারাইডটা? হ্যালো, জি আপু, ক্লিয়ার। প্রশ্ন আছে তোমাদের আজকের টপিক নিয়ে? আজকের পর এতটুকুই, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে ডাইস্যাকারাইড থেকে শুরু করব। এই হচ্ছে তোমাদের আজকের হোমওয়ার্ক। কার্বোহাইড্রেট কি বললো আপু? না আপু, পেয়েছি, এটার জন্য বলছি। হ্যালো, আচ্ছা আচ্ছা আপু হোমওয়ার্কের কথা হোমওয়ার্ক হচ্ছে কি এই চ্যাপ্টার। আচ্ছা আচ্ছা, কার্বোহাইড্রেটকে কি কি শ্রেণীতে ভাগ করা যায়? ওই যে সুগার, নন সুগার, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, ওইটা। মনোস্যাকারাইড বলতে কি বুঝো? 3 এবং 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডের বৈশিষ্ট্য লিখে উদাহরণ সহ, যেগুলো আছে পয়েন্ট আকারে লিখে দিবা, যেগুলো আমি লিখে রাখছি যে পয়েন্ট করে শিখবা। গ্লুকোজের কয় ধরনের বিন্যাস পাওয়া যায় এবং কি কি? আলফা, বিটা, ডি, এল, এই কয়টা আসবে। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এই হচ্ছে আজকের টপিকের উপরে তোমাদের হোমওয়ার্ক। আর জাতীয় হোমওয়ার্ক তো আছেই, যদিও আমি আজ পর্যন্ত কাউকে জাতীয় হোমওয়ার্ক জমা দিতে দেখি নেই, এগুলোই তোমরা জমা দাও। অ্যাকচুয়ালি এখানেই সব কিছু চলে আসে। এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ক্লিয়ার হয়েছে সবার কাছে তাহলে আজকের পড়া? জি আপু। জি আপু। ওকে, প্রশ্ন? আপু একটু, আপু কার্বোহাইড্রেটকে তো মানে দুইটা ভিত্তির উপর করে ভাগ করা হয়েছে, তো দুইটাই লিখতে হবে? একটা তো স্বাদের ফল।
হ্যাঁ হ্যাঁ ওইটাই লিখবো, ওইটাই আমি চাইছি, স্বাদের উপরে ভিত্তি করে আর হচ্ছে আণবিক গঠনের উপরে ভিত্তি করে, এই যে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আপু গ্লুকোজের ওই বিন্যাসে ওইখানে কি চিত্র রাখতে হবে? হ্যাঁ অবশ্যই গ্লুকোজের বিন্যাসে এখানে চিত্র আঁকতে হবে। এই আচ্ছা ভালো একটা প্রশ্ন করছো, এই টপিকের যে কোনো প্রশ্ন সেটা আমার হোমওয়ার্কই হোক আর পরীক্ষাতেই হোক, চিত্র আঁকা শিখতেই হবে, কিছু করার নেই। অ্যাটলিস্ট গ্লুকোজ আর গ্লুকোজ মানে পেন্টোজ আর হেক্সোজ, গ্লুকোজ ফ্রুক্টোজ রাইবোজ ডিরাইবোজ, এই 4টা চিত্র আঁকা শেখা ফরজ, কারণ পরীক্ষাতে এই বাইরে আসে না, এর ভিতরেই আছে। কারণ ওই রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ এটা বাদেও তোমাদের ডিএনএ আরএনএ তে লাগবেই, সো তোমাদের আলটিমেটলি শিখতেই হবে। তো শিখতে হবে, শেখার কোনো বিকল্প নাই, শিখে ফেলাটাই ভালো। আর তোমাদের বই যেগুলো নাই, আমি এখানে অনেক বাড়তি চিত্র দিচ্ছি, এত কিছু তোমাদের বই নেই, সিম্পলি বইয়ে যেগুলো আছে সেগুলোই শিখো, ঠিক আছে? জি আপু। ওকে, আর কোনো প্রশ্ন আছে কারো? না আপু। তাহলে আজকে আমরা এখানেই ক্লাস শেষ করি। ভালো থেকো সবাই, সাবধানে থেকো, শীতের মধ্যে অসুস্থ হয়েও না। জি আপু, আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। জি আপু, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম আপু। আচ্ছা সবাই দ্রুত লিভ নাও। ওকে আপু।